আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজ আপনি শুনবেন লেখক শুভম রায়চৌধুরীর কলম থেকে অভিশপ্ত দুর্গা দালান। গল্প পাঠে রয়েছে আর্য। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, শুভম রায়চৌধুরীর কলম থেকে অভিশপ্ত দুর্গা দালান। আশ্বিনের শুরুতে যে আনন্দ বাঙালির মনের মধ্যে কাজ করে, শেষের দিকে তা যে একটু একটু করে কমে আসবে এটা তো স্বাভাবিক। মায়ের বোধনের প্রাক মুহূর্তের উদ্দীপনার চাইতে মায়ের চলে যাওয়ার পরবর্তী বিষাদময় পরিস্থিতি মানুষকে বেশি কষ্ট দেয়। তবে তার সাথেই শুরু হয় আসছে বছরের অপেক্ষা। কিন্তু আমি যদি আজ তোমাদের এমন একটা গল্প শোনাই যেখানে একটা গোটা গ্রামের মানুষ দুর্গা পুজো আসার চাইতে তার চলে যাওয়ার জন্যই মুখিয়ে থাকত, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? এই কথা বলে কাপ থেকে অল্প একটু চা প্লেটে ঢেলে নিয়ে ফুঁ দিতে দিতে চুমুক দিলেন বড় জ্যাঠা। আমরা সবাই চোখ গোল গোল করে তার দিকে চেয়ে রইলাম। বলতে বাকি থাকে না যে গল্প শোনানোর অনুমতি আমরা নিঃসন্দেহে দিয়েই দিয়েছি, শুধুমাত্র চোখের ভাষা প্রয়োগ করি। বেশ, তাহলে তোমরা চপ মুড়ি উদরস্থ করতে থাকো, আমি গিয়ে ডায়েরিটা নিয়ে আসি। বয়সের চাপে অনেক কিছুই ভুলে গেছি। ডায়েরি ছাড়া বলতে গেলে হয়তো খেয়েই হারিয়ে ফেলবো। দাঁড়াও। এই বলে মোড়া থেকে উঠে বড় জ্যাঠা তার শোবার ঘরের দিকে এগোলেন। আমরা প্রহর গুনতে লাগলাম। ও এই ভাগে আমাদের পরিচয়টুকু একটু দিয়ে দিই। আমি হলাম ভবতোষ বন্দ্যোপাধ্যায়, পেশায় দৈনিক সমাচার নামক ট্যাবলয়েড পত্রিকার রহস্যের শিহরণ কলমের লেখক। আমার সাথে আছে আরও দুইজন, রামকানাই এবং শত্রুঘ্ন। রামকানাই এলাকার গণ্যমান্য পণ্ডিত তারকপ্রসাদ মিশ্রের একমাত্র ছেলে, পেশায় ভূতান্বেষী, এবং শত্রুঘ্ন এলাকার দাপুটে চৌকিদার। এখন বাজে রাত 1টা। আমরা তিন মূর্তি এসে জড়ো হয়েছি খ্যাতনামা জহুরি মুরারিচরণ ভদ্রের পরিত্যক্ত ভদ্রাসনে, এই জরাজীর্ণ চণ্ডী মণ্ডপে। সপ্তাহ 3 থেকে 4 আমাদের এই আসর বসবেই বসবে, না হলে যে আমার অন্তত পেট চলবে না। বড় জ্যাঠার কাছ থেকে গল্পের প্লট সংগ্রহ করি বলেই আমার লেখা এত প্রশংসা পায়। আগে কেবল স্কুল কলেজের ম্যাগাজিনের জন্য লিখতাম, তাও যৎপরনাস্তি অপমানিত হতো। সেখান থেকে আজ আমার লেখার এত উন্নতি, এই সবই বড় জ্যাঠার দান। বছর 3 হলো আমরা বড় জ্যাঠার সাথে যুক্ত হয়েছি। সেই যে রুষা আমাকে ছেড়ে অন্যের গলায় ঝুলে পড়ল, এই অজুহাত দেখিয়ে যে ছেলেটা আমি নাকি বড্ড ভাববাদী। তারপরে এই ছ্যাঁকা খাওয়া দেবদাস হয়ে আমি শরৎচন্দ্রের পথগামী হলাম। কান খোঁচানোর কলম নিয়ে সৃষ্টি করতে লাগলাম কল্পনার মায়াজাল। সেই শুরুর দিনগুলো মনে পড়লে নস্টালজিক লাগে। যাই হোক, নিজের প্রসঙ্গ আর নাই বা আনলাম, ওই বিষয়ে অন্য কোনো দিন বলবো খন। মোটামুটি এই হলো আমাদের 3 জনের পরিচয়। এবার বড় জ্যাঠাকে নিয়ে কিছু বলি। আমাদের এই জ্যাঠা আমাদের রক্তের সম্পর্কের কেউ নন। ভদ্রলোক অনেকটা ওই তারানাথ তান্ত্রিক গোছের মানুষ। অতীত জীবনে উনি ছিলেন একজন পূজারী। বর্ধমানের ক্ষীর গ্রামে 51 সতীপীঠের এক পীঠ আছে দেবী যোগাতার। সেই সতীপীঠেই একসময় প্রধান পুরোহিতের দায়িত্ব সামলেছেন আমাদের এই বড় জ্যাঠা। সংসারও ছিল তার, তবে এই বছর 5 আগে তার স্ত্রী পুত্র মারা যায়। তারপর থেকেই তিনি কেমন বিবাগী হয়ে ওঠেন। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ানো, নির্ঝুম নির্জন পোড়ো বাড়িতে রাত কাটানো, মন্দিরের প্রসাদ খেয়ে জীবন ধারণ, এই ছিল তার বৈরাগ্যপূর্ণ জীবনের বৈশিষ্ট্য। এরপর যখন বছর 3 আগে তিনি আমাদের গ্রামে এলেন, তখন তার অবস্থা এখনের প্রায় অর্ধেক। জন্ডিসে জর্জরিত হয়ে প্রায় যাবো যাবো অবস্থা। এই সময় আমাদের গ্রামের চৌকিদার অর্থাৎ শত্রুঘ্ন তাকে তার বাড়ি নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে এবং জ্যাঠাকে সুস্থ করে তোলে। অনাথ শত্রুঘ্নের এই এক মানবদরদী স্বভাব, অন্যের কষ্ট
সে সহ্য করতে পারে না মোটেই। এরপর যখন জ্যাঠা সুস্থ হয়ে উঠে আবার চলে যেতে উদ্যোগ করলেন, তখন এই শত্রুঘ্নই তাকে আটকায়। অবাক করা বিষয় এই যে চেনা নেই, জানা নেই, অথচ শত্রুঘ্নের একবারের বাধা দেওয়াতেই জ্যাঠা কেমনভাবে যেন যাওয়ার কথা ভুলেই গেলেন। সেই শুরু তার এই গ্রামে বসবাস। তখন তিনি এখানে রয়ে গেলেন ঠিকই, তবে ঘরের চার দেওয়ালের মধ্যে তার মন বসত না। তাই তিনি খুঁজতে খুঁজতে এই বাড়িটা, মানে যেখানে আমরা এখন আছি, এখানে তিনি এলেন এবং থাকতে শুরু করলেন। সকলে বলল, খুব সাবধান, এই বাড়ির কিন্তু কোনো ভরসা নেই, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কিন্তু জ্যাঠা তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি দিব্যি বললেন, যোগাদ্দা আমায় রক্ষা করবেন। এই বলে সকলে সকল প্রকার সাবধানবাণীকে স্রেফ উড়িয়ে দিলেন। বলতে নেই হয়তো দেবীর কৃপা সত্যিই জ্যাঠার উপর রয়েছে, না হলে যেখানে আমফানের মতো ঝড়ে পাকাপোক্ত বাড়িঘর ভেঙে শেষ হয়ে যায়, সেখানে এই 500 বছরের বাড়িটা দিব্যি দাঁড়িয়ে রইল মাথা তুলে। বলা বাহুল্য, ঝড়ের রাতে আশ্রয়হীন গ্রামবাসীরা এখানেই আশ্রয় নিয়েছিল। সেই ঝড়ের রাতেই জ্যাঠা আমাদের প্রথম একটা গল্প শোনান, তার জীবনের কিশোর বয়সের গল্প। যখন তিনি সদ্য সদ্য তার বাবার সাথে পৌরোহিত্যের লাইনে যেতে শুরু করেছিলেন, তখনকার। সেদিন থেকেই জ্যাঠার গল্পের প্রতি আমাদের মধ্যে একটা আলাদা টান জন্মালো। আমরা সপ্তাহে অন্তত 3 বার করে তাঁর কাছে এসে জেদ করি একটা করে গল্প শোনানোর। তবে গায়ে কাঁটা দেওয়ানোর মতো গল্প শুনি এক একটা, মনে হয় যেন সেই ছেলেবেলায় ফিরে গিয়েছি। খুঁজতে খুঁজতে বেশ খানিকটা সময় চলে গেল, বুঝলে। ইঁদুরের উৎপাতে বইয়ের তাক থেকে সরিয়ে যে টিনের বাক্সটার মধ্যে রেখেছি ভুলেই গিয়েছিলাম। যাক, তোমাদের খাওয়া দাওয়া শেষ তো, এবার তাহলে শুরু করি। বলতে বলতে বড় জ্যাঠা পুনরায় তার আসন অর্থাৎ বেতের মোড়ায় গিয়ে বসলেন। শত্রুঘ্ন জিজ্ঞেস করল, প্রতিবারের মতো এবারেও নিশ্চয়ই গল্পের একটা ভূমিকা রয়েছে? না, এবার সেটা করব না, না হলে রহস্যটা মাটি হয়ে যাবে। চলে যাচ্ছি সোজা মূল গল্পে। এই বলে বড় জ্যাঠা বলতে শুরু করলেন। এ ঘটনা যখনকার, তখনও ভারত স্বাধীন হয়নি। ওই প্রাক স্বাধীনতা পর্ব বলা চলে। দেশের নানা স্থানে ব্রিটিশ রাজশক্তির ভিত ততদিনে প্রায় নড়বড়ে হয়ে পড়েছে। তা এমন পরিস্থিতিতে মনোহরপুর এস্টেটের জমিদার রাঘবেন্দ্র সিংহের বড় ছেলে পিনাকি সিংহ বাবার ডাক পেয়ে মনোহরপুর ফিরে এলো। রাঘবেন্দ্রর এখন তখন অবস্থা, সম্ভবত তিনি টিউবারকিউলোসিসের রোগী ছিলেন। এতকাল ব্রিটিশদের তৈলমর্দন করে বিষয় সম্পত্তি যেমন তৈরি করেছিলেন, তেমনি গ্রামবাসীদের অভিশাপও কম কুড়ননি। তবে সেই অভিশাপের আঁচ পিনাকিকে স্পর্শ করতে পারেনি। বাবার অজান্তে সে স্বদেশী আন্দোলনে নেতাগিরি করত এবং সমাজের চোখে এসেছিল নামজাদা ব্যারিস্টার। যাই হোক, একদিন পিনাকির কাছে অসুস্থ রাঘবেন্দ্র চিঠি পাঠালেন। লিখেছিলেন, শোনো বাবা, অনেক তো দেশের জন্য প্রাণপাত করলে, এবার একটু পৈতৃক দায় দায়িত্বটাও বুঝে নাও। আমার তো যাওয়ার সময় হলো। ডাক্তার বলে দিয়েছেন আমার কাছে কেউ আর আসতে পারবে না। যে রোগে পেয়ে বসেছে সে বড়ই সাংঘাতিক, ছোঁয়াচে, যাকে বলে এক কথায়। তাই তোমাকে চিঠিটা লেখা। বিশুবাবুর সাথে আমার সমস্ত কথাবার্তা সারা হয়ে গেছে। সামনের আশ্বিনে মহালয়ার ভোরে এই জমিদারির যাবতীয় দায়ভার আমি তুলে দেব তোমার হাতে। পুজো মিটলে আমার জায়গায় তোমাকেই বসতে হবে। তাই মানসিকভাবে প্রস্তুত হও। অমান্য করার চেষ্টা করবে না। এ কোনো অনুরোধ নয়, এ হলো আদেশ। স্বদেশী আন্দোলনে নেতাগিরি করে করে আদেশ মানার স্বভাবটা তোমার চলে গেছে, ভালোই বুঝেছিলাম। তাই শেষে এই কড়া কড়া কথাগুলো লিখতে বাধ্য হলাম। আমার আদেশ অমান্য করার শাস্তি তুমি জানো। শয্যাশায়ী হয়েছে বলে এটা ভেবো না
যে আমার নিয়ন্ত্রণ শিথিল হয়েছে। আশা করি এতটুকুই পর্যাপ্ত হবে তোমাকে বোঝানোর জন্য। ইতি, তোমার বাবা। ছেলের কোনো কালেই বাপের টাকায় নজর ছিল না। সে ছিল উদ্যমী, সাহসী, কঠোর পরিশ্রমী এবং ভয়ানক জেদি। নিজের ভাগ্য নিজের হাতে লেখার মানসিকতা নিয়ে যে জীবন ধারণ করে, লক্ষ্য করে দেখবে জাগতিক প্রলোভনে তাকে টলানো যায় না। পিনাকির এমন ধারার স্বভাব সম্পর্কে রাঘবেন্দ্র ওয়াকিবহল ছিলেন। ভেবেছিলেন অনর্থক চিঠি লিখছেন, ছেলে পাত্তাও দেবে না, আসবেও না। কিন্তু ঘটনা যেটা ঘটল সেটা একেবারেই তার বিপরীত। মহালয়ার কয়েকদিন আগে দেখা গেল পিনাকি বাড়ি ফিরে এসেছে এবং তাকে বেশ বিধ্বস্ত লাগছে। এটা দেখে অসুস্থতার মধ্যেও রাঘবেন্দ্রর মনে জেগে উঠল গর্বের ভাব। তার মানে তিনি এখনো তার ছেলের উপর নিয়ন্ত্রণ স্থাপন রাখতে পেরেছে। ছেলে তার হাত ছাড়া হয়ে যায়নি। মনে মনে আনন্দিত হয়ে তিনি ছেলেকে সাদরে অভ্যর্থনা জানালেন। এসো পিনাকি, এসো এসো এসো, দুদণ্ড বসো দেখি আমার কাছে। কতকাল হয়ে গেল তোমায় দেখিনি, কথাও হয়নি, বসো। পিনাকি যেদিন বাড়ি ফিরল, এসব হচ্ছে ঠিক তার পরের দিন রাতে। আগের দিন বাড়ি ফিরে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিল। রাঘবেন্দ্রের যেহেতু পত্নী বিয়োগ ঘটেছিল সেই সন্তান প্রসবের সময়, তাই তখন থেকে তার অবিবাহিত শ্যালিকা এসে থাকতে শুরু করে তার বাড়িতে। এমন দৃশ্য দেখে প্রথম প্রথম বেশ জল্পনা কল্পনা হতো। নরম গরম আলোচনায় সামিল থাকত বাড়ির অভ্যন্তরীণ সদস্যদের পাশাপাশি নায়েব, গোমস্তা, পেয়াদা, বরকন্দাজ সবাই। তবে ধীরে ধীরে তা থিতিয়ে যায়। শ্যালিকা অর্থাৎ ব্রজবালা দেবীর ধৈর্য শক্তি এবং দৃঢ় চেতা মানসিকতার জন্যই সম্ভবত এইসব অশালীন সমালোচনা তাকে স্পর্শ করতে পারেনি। রাঘবেন্দ্র তাকে গ্রহণ করে নিয়েছিল নিজের স্ত্রী হিসেবে নয়, বরং নিজের সন্তানের মা হিসেবে। মা কেন বললাম আর স্ত্রী কেন নয় সেটা পরে বলছি, না হলে আবার তোমরা উল্টো পাল্টা ভেবে বসবে। যাই হোক, আসল কথায় আসি। বিধ্বস্ত পিনাকি বাড়ি ফিরেই বেশ ভালো রকম অসুস্থ হয়ে পড়ল। সেবা শুশ্রূষার জন্য দাস দাসীরা ছিল, কিন্তু তার যত্ন নিজে হাতে নিয়েছিলেন ব্রজবালা। নিজের সন্তানের মতো আগলে রাখতেন এই মা মরা ছেলেটাকে। আর সেই যত্ন আত্মীর এমনই জোর যে পরের দিনই পিনাকি উঠে দাঁড়াতে পারল। দিনের বেলা তার বাড়ি ফেরার আনন্দে অন্দরেই ছোট করে একটা ভোজ সভা বসল। আকর্ষণের মধ্যমণি পিনাকিকে 56 রকমের পদ নিজে হাতে রেঁধে খাওয়ালেন ব্রজবালা। সে যুগে মানুষের খাওয়ার ক্ষমতা ছিল অসাধারণ। আজকের দিনে দাঁড়িয়ে লোক 5টা পদ খেতে গিয়ে হিমশিম খায়, আর সেই সময় গোটা পাঁঠা এক একজনের পক্ষে খেয়ে হজম করে ফেলাটা কোনো ব্যাপারই ছিল না। পিনাকি বেশ তৃপ্তি করে খেল। এত বছর কাজে কর্মের চাপে পরিতৃপ্তির স্বাদটা ভুলতে বসেছিল সে। ভাগ্যিস ব্রজবালা ছিলেন। এরপর সন্ধ্যার সময় হই হট্টগোল শান্ত হলে রাঘবেন্দ্র ছেলেকে ডাক পাঠালেন। ছেলে এসে বসল তার কাছে। প্রথম কয়েক মিনিট কিচ্ছু না বলে ছেলের দিকে অপলক চোখে চেয়ে রইলেন রাঘবেন্দ্র। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, বলো, কেমন আছো? ভালো আছি বাবা, আপনি? আমার কথা তো তোমায় চিঠিতে লিখেছিলাম। সাহেব ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন যে কোনো দিন ভবসাগর পেরিয়ে যেতে পারি। নিশ্চিতভাবে বলে দেননি ঠিক কতটা সময় অবশিষ্ট রয়েছে, তবে যেতে যে হবেই এটা ঠিক হয়ে গেছে। তা এখন আমায় কি করতে বলেন? তোমায় কি করতে হবে তা তো আমি জানিয়ে দিয়েছি। দেশের জন্য তো অনেক করলে, এবার একটু নিজের দিকে, নিজের জন্মভূমির দিকে নজর দাও। এই কথা শুনে পিনাকি কেমন চুপ করে গেল। কিছু একটা বলতে গিয়েও কথা ফিরিয়ে নিল প্রকাশের আগেই। কি বলতে চাও বলো, সংকোচের কোনো কারণ নেই, বলো। দেখুন বাবা, সত্যি বলতে বাড়ি বা এই বিষয় সম্পত্তি যা কিছু রয়েছে আর কি,
এসবের কোনোটার প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই। এখানকার মানুষ উদাসীন। তারা তাদের জীবন নিয়ে সুখে হোক দুঃখে হোক কোনো রকমই রয়েছে। তাদের পরাধীনতার যন্ত্রণা অনুভব করবার সময় নেই। আনন্দের সময় সেই বাড়তি উত্তেজনা বা উদ্যম এরা অনুভব করে না। মোটের ওপর এই গ্রাম্য জীবন অতীবই সাদামাটা। কিন্তু আমি তো ওই পরিবেশে বড় হইনি। ছোটবেলায় আপনি আমায় পাঠিয়ে দিয়েছিলেন বাইরে। পুরো শৈশব আমার সেখানেই কেটেছে এবং সেখানকার ভাবনা চিন্তাকেই আমি গ্রহণ করেছি। ফলে সেদিকটাই আমার টানে বেশি। আপনি জানেন, আপনার কথার ওপর আমি কোনো কথা বলি না, কোনো স্বেচ্ছায়, আবার কখনো বাধ্য হয়ে। এখন সেটার সুযোগ নিয়ে আপনি যদি আমায় বেঁধে ফেলতে চান, তাহলে এটুকুই বলবো যে সেটা ঠিক হবে না। আমি তখন হয়তো নামমাত্র শাসন করব আপনার আসনে বসে, কিন্তু মন ব্যস্ত থাকবে দেশের চিন্তায়। এখন আপনি বলুন, এমনটা যদি হয় সেটা কি আদৌ উচিত হবে নাকি অনুচিত? সবই তো বুঝলাম, কিন্তু তুমি এটা ভেবে দেখছো না যে আমার পর এই প্রভূত প্রতিপত্তির উত্তরাধিকারী কে হবে? তিলে তিলে গড়ে তোলা এই আধিপত্যকে বেহাত হতে দেওয়া যায় এভাবে? তুমি দেখছো না এর পিছনে কতটা কষ্ট, কতটা কষ্ট? ক্ষমা করবেন বাবা, আপনি কোন কষ্টের কথা বলছেন? যারা আমাদের দেশের ওপর গাজোয়ারি দেখাচ্ছে, আমাদের অধিকার খর্ব করে আমাদের দেশের সম্পদকে নিঃশেষ করে নিজেদের আখের গোছাচ্ছে, তাদের পদচুম্বন করাটাই কি আপনার কাছে কষ্টের? পিনাকি, অপরাধ মার্জনা করবেন বাবা। আমি এতকাল চাইনি এসব বলতে, কিন্তু আজ আর না বলে পারলাম না। আপনি তো নিজেও জানেন আপনার এই প্রভাব প্রতিপত্তির নেপথ্যে ঠিক কতটা অন্ধকার রয়েছে। কত নিরীহ মানুষের প্রাণ গেছে শুধু আপনার অঙ্গুলি হেলনে। না তার কারণ কি? তারা আপনার তুঘলকি আচরণের বিরোধিতা করেছিল, আপনার আগ্রাসী মনোবৃত্তির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। না হলে আপনিও জানেন, বল প্রয়োগ ব্যতীত এই প্রভাব স্বাভাবিকভাবে ধরে রাখবার ক্ষমতা আপনার নেই। আপনি কি চান আপনার পর আমি সেই জায়গাটা নিয়ে একই ধারাকে এগিয়ে নিয়ে যাই? যদি তেমনটাই ভাবেন তাহলে শুনে রাখুন, আমার পক্ষে আপনার আদেশ মেনে নেওয়া সম্ভব নয়। তুমি কিন্তু নিজের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ পিনাকি। আর তার জন্য দায়ী আপনি। আপনি আজ আমায় বাধ্য করলেন এই রূপে ধরা দিতে। আপনার প্রতি গোটা গ্রামের যে বিতৃষ্ণা, যে ক্ষোভ রয়েছে, তার অংশীদারিত্ব আমায় নিতে বলবেন না। আমায় ক্ষমা করুন। শুভরাত্রি। দৃঢ় স্বরে এই অবধি বলে ভারী ভারী পা ফেলে পিনাকি রাঘবেন্দ্রর ঘর থেকে বেরিয়ে গেল। রাঘবেন্দ্র পাথরের মূর্তির মতো অসাড় হয়ে বসে রইলেন। এই মাত্র যে উদ্ধত্তের সম্মুখীন তাকে হতে হলো, এর সামান্যটুকুও যদি অন্য কারোর কাছ থেকে তিনি পেতেন, তাহলে সঙ্গে সঙ্গে তার পোশাক কুমিরের সামনে হাত পা বেঁধে ফেলে দেওয়া হতো সেই হঠকারীকে। কিন্তু সেই সময় তিনি কিচ্ছুটি করতে পারলেন না, কারণ তার তখন প্রচণ্ড রাগের পরিবর্তে চোখে মুখে দেখা দিয়েছিল অমূলক ভয়ের অজস্র রেখা। ব্যাপারটা কেমন হলো? কেন মানে ঠিক বুঝলাম না, কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি, হয়তো জমিদার তখন কিছু বলতে পারেনি, কারণ পিনাকি তার নিজের ছেলে ছিল। হয়তো সেই কারণেই তার শাস্তির প্রকোপ পিনাকিকে ভোগ করতে হয়নি। কিন্তু রাঘবেন্দ্রের মুখে হঠাৎ ভয়ের ছাপ দেখা দিতে যাবে কেন? ও, এই ব্যাপার। আরে গর্ধব, তার জন্য তো পুরো গল্পটা শুনতে হবে। গল্প তো সবে শুরু, আগে শেষ করি, দাঁড়া। ততক্ষণ প্রশ্নগুলো জমা ভেতরে। গল্প শেষ হওয়ার পরও যদি দেখিস উত্তর মিলছে না, তখন জিজ্ঞেস করিস। আচ্ছা, এইখানে একটু বলে রাখি, আমাদের বড় জ্যাঠার গল্প বলার বৈশিষ্ট্য হলো পর্বে পর্বে বলা। এক মুখে গল্প তিনি বলে যান না, বলার মাঝখানে বার কতক তিনি বিরতি নেন। এর মধ্যে কোনো সময় হয়তো তিনি উঠে গিয়ে আমাদের জন্য কিছু মুখরোচক নিয়ে এলেন, বা কখনো হয়তো মিনিট পাঁচেক থামার পর সম্পূর্ণ অন্য প্রসঙ্গ বলা শুরু করলেন। প্রথম প্রথম এই অন্য প্রসঙ্গের বিষয়টা ধরতে পারতাম না, পরে বুঝেছিলাম যে ওই বিষয়টাও মূল প্রসঙ্গের সাথেই যুক্ত, কারণ অহেতুক তিনি কোনো কিছুই বলেন না। এছাড়াও বয়সজনিত কিছু কারণের জন্য তিনি মাঝে মধ্যেই বিশ্রাম নেন। সে যাই হোক, এবার মিনিট 7 একটা লম্বা বিরতি তিনি নিলেন। এর মধ্যে তার হাতে ধরা ডায়েরিটা একবার উল্টে পাল্টে তিনি দেখে নিলেন। বোধ করি গল্পের খেই হারিয়ে ফেলেছিলেন তিনি, তাই জন্যই
হয়তো ডায়েরি খুলে আবার তথ্যগুলো সাজিয়ে নিলেন মস্তিষ্কের ধূসর কোষে। তারপর সেটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি আবার বলতে শুরু করলেন। এইবার আসছি আসল প্রসঙ্গে। এতক্ষণ ধরে তোমাদের যতটা বললাম সে সবটাই আমার শোনা, তাও আবার কার কাছ থেকে জানো? খোদ পিনাকির কাছ থেকে। আহা, তাজ্জব হয়েও না। ঘটনাটা কি ঘটেছিল বলছি। সেই সময় আমি ক্ষীরগ্রামেই থাকতাম। নিত্য দেবী যোগাদ্দার সেবা করতাম আর তার নাম গান নিয়ে দিন কাটাতাম। সংসার একটা ছিল যদিও, তবে সেসবে বিশেষ আগ্রহ পোষণ করিনি কোনো কালই। আমার থেকেও না থাকা অবস্থায় স্ত্রী নিজে গৃহকর্ত্রীর আসনে অধিষ্ঠিত হয়ে সংসার পরিচালনা করত। তা হয়েছে কি, পঞ্চমীর দিন সন্ধেবেলা যোগাদ্দা মন্দিরের পুজো সেরে সেই ভোগ মা কালীকে অর্পণ করব বলে নিয়ে যাচ্ছি। সাথে কয়েকজন সেবায়েত ছিল। এমন সময় ক্ষীরগ্রামের নায়েব জগমোহন ভট্টাচার্য হন্তদন্ত হয়ে মন্দিরে এলেন। এসেই প্রথমে আমার খোঁজ করলেন। আমি তার আসার কথা জানতাম না। নায়েব মশাইকে মন্দিরের দ্বার রক্ষক জানায় যে আমি কালী মন্দিরের দিকে আছি। অমনি তিনি কালী মন্দিরের কাছে এসে আমায় আবিষ্কার করলেন। আমার কাছে এসে খুব নিচু স্বরে বললেন, ক্ষীরদা, তোমার সঙ্গে একটু কথা আছে, জরুরি। আমিও তেমনি নিচু স্বরে বললাম, হ্যাঁ বলুন না, কি ব্যাপার? তিনি একবার পেছন ফিরে বাকি সেবায়েতদের দেখলেন, তারপর বললেন, না ক্ষীরদা, এখানে হবে না। তুমি এক কাজ করো, আজকের পুজোর দায়িত্বটা ওদের উপর দিয়ে আমার সাথে আমার বাড়ি চলো। খুবই দরকারি কথা আছে। শুনুন নায়েব মশাই, যোগাদ্দা মন্দিরের পুজো শেষ, এই শুধু যাব মায়ের ভোগ কালী মন্দিরে দিয়ে আসতে। ওইটুকু করলেই মিটে যাবে। আপনি একটু অপেক্ষা করুন। আসলে আজ ভরা অমাবস্যা, তাই ওদের হাতে। আচ্ছা আচ্ছা, যা করার শিগগিরই করে এসো। কথা বলার মতো এখন সময় নেই। বেশ বেশ, আমি এই যাবো আর আসবো, আপনি একটু দাঁড়ান। কথা মতো তাড়াতাড়ি কালী মন্দিরে গিয়ে মাকে ভোগ অর্পণ করে চলে এলাম। সহকারী পুরোহিতকে কিছু আচার শেখানো ছিল, তাকেই বলে দিলাম মাকে শয়ন দিয়ে দেওয়ার জন্য। এরপর নায়েব মশাইয়ের সাথে আমি গেলাম তার বাড়িতে। অবস্থাপন্ন গৃহস্থের গৃহকর্ত্রী তখন তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছিলেন। আমাদের আসতে দেখে মাথার উপর আঁচলটা আরও একটু টেনে নিলেন। সদর দরজার কাছে আমায় দাঁড় করিয়ে নায়েব স্ত্রীর কাছে গেলেন। তারপর নিচু গলায় সামান্য কথোপকথন হলো দুজনের মধ্যে। দূরে দাঁড়িয়ে থাকার জন্য সঠিকভাবে ঠাউর করতে পারলাম না যে আলোচ্য বিষয়টা ঠিক কি, তবে সেটা যে অত্যন্ত গুরুতর সেটুকুর আঁচ পেলাম খানিক বাদই। তুলসী মঞ্চে রাখা ছোট্ট প্রদীপের মৃদু আলোয় অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল নায়েব মশাই স্ত্রী ভীষণ রকমভাবে হাত নাড়াচ্ছেন কথা বলতে বলতে, আর সেই সব শুনে বারবার কপালের ঘাম মুছছেন নায়েব মশাই। কথোপকথন শেষ হলে নায়েব ফিরে এলেন আমার কাছে। তারপর আতঙ্কিত স্বরে বললেন, সব শেষ হয়ে গেল ক্ষীরদা, সব শেষ হয়ে গেল। যাকে বাঁচাতে এত কিছু, তাকে যে নিয়ে চলে গেল ওই ডাইনি বুড়ি। নিয়ে চলে গেল। বলতে বলতে মাথায় হাত দিয়ে আমার পায়ের কাছেই বসে পড়লেন নায়েব মশাই। চাপা কান্নার শব্দ শুনে তার স্ত্রীও এবার এগিয়ে এলেন। নায়েব মশাই, নায়েব মশাই, উঠুন উঠুন উঠুন, শান্ত হন, শান্ত হন, বিচলিত হবেন না। কি হয়েছে, কি হয়েছে আমাকে খুলে বলুন। আচ্ছা, আমি দেখছি আমি কি করতে পারি, আপনি বলুন আমাকে। ক্ষীরোদবাবু, আপনি পারলে এক্ষুনি বটতলা গ্রামের দিকে যান। এখনো পিনাকি হয়তো বেশি দূর এগোতে পারেনি। ওকে ওই গ্রামের সীমানায় প্রবেশ করে থেকে যে করেই হোক আটকাতে হবে, বললেন নায়েব মশাইয়ের স্ত্রী। আমি তার কাছ থেকে পিনাকির দৈহিক বর্ণনা ও পোশাক পরিচ্ছদের বিবরণ জেনে তৎক্ষণাৎ একটা হ্যারিকেন নিয়ে বটতলার পথে পা বাড়ালাম। বটতলা আমাদের প্রতিবেশী গ্রাম, মনোহরপুর এস্টেটের অন্তর্গত। সেখানে যাওয়ার মূল পথ ধরলে সময় লাগত প্রায় 1 প্রহর, তাই সেই পথে না গিয়ে বুদ্ধি করে জঙ্গলের পথ ধরলাম। জঙ্গল বিপদসংকুল স্থান, বন্যপ্রাণী তো আছেই, তার উপর মনুষ্যবেশী পিশাচদের সংখ্যাও নেহাত কম নয়, যাদের এক কথায় ঠগই বলতে পারো।
এসব আশঙ্কা সত্ত্বেও নিজের প্রাণের মায়া না করে শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে দিলাম দ্রুততার সাথে এগিয়ে চলার জন্য। বাতাস কেটে পাগলের মতো দৌড়চ্ছি, কানের পাশ দিয়ে শোঁ শোঁ করে বার কয়েক উড়ে গেল নাম না জানা বনের পাখি। পায়ের তলায় একবার ভীষণ যন্ত্রণা অনুভব করলাম। ক্ষণিকের জন্য থেমে দেখি বাঁ পায়ের তলায় আস্ত একটা বেল কাঁটা ঢুকে গেছে। সেটাকে টেনে বের করতেই গল গল করে রক্ত ঝরতে শুরু করলো। ধুতির কাছ থেকে সাথে সাথে কিছুটা কাপড় ছিঁড়লাম, তারপর ফেটটি বেঁধে আবার দৌড়। এরপর গাছের ডালের খোঁচা খেয়ে ঝোপ জঙ্গল মারিয়ে যখন বটতলার সীমানায় এসে পৌঁছলাম তখন সন্ধে পেরিয়ে গেছে, রাত নেমেছে। শরতের এই সময়টা হালকা হালকা একটা কুয়াশা পড়ে রাতের দিকে। তখনও তেমনই কুয়াশায় ছেয়েছিল গোটা বটতলা গ্রাম। ফলে হ্যারিকেন উঁচিয়েও দুহাত দূরের কিছু দেখতে পাচ্ছিলাম না। দুশ্চিন্তা হতে লাগলো পিনাকির কথা ভেবে। আমি চিনি না তার সাথে এমন কি হয়েছে যার জন্য নায়েব ও তার স্ত্রী প্রবল আশঙ্কায় আশঙ্কিত তাও জানি না, যার জন্য অনুমান করাও সম্ভব হচ্ছিল না যে আদতে আমি তাকে আটকাতে পারবো না পারবো না। এরকম আরো কিছু বিসদৃশ চিন্তা এসে ভিড় করতে লাগলো মাথার মধ্যে। এখন অপেক্ষা করা ছাড়া আমার কাছে যেহেতু আর কোনো পথ খোলা নেই, তাই বটতলার সীমানার বাইরে বেরিয়ে অস্থির পায়ে পায়চারি করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা মতো কেটে গেল। এক জায়গায় চরকির মতো ঘুরতে ঘুরতে পা দুখানা ক্লান্ত হয়ে পড়েছিল, বিরক্তও লাগছিল। এমত অবস্থায় সেখানে দাঁড়িয়ে আর লাভ হবে না এই ভেবে আমি যখন মূল রাস্তা ধরে নিজের গ্রামের দিকে ফিরে যাব বলে পা বাড়িয়েছি, এমন সময় লক্ষ্য করলাম কুয়াশা ভেদ করে একটা অবয়ব অতীব স্লথ গতিতে এগিয়ে আসছে গ্রামের অভিমুখে। তার এগিয়ে আসার ঢং আর 5টা সাধারণ মানুষের মতো যে ছিল না, সেটা বোঝার জন্য আমাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। সময় যত এগোতে লাগলো সামনের দৃশ্যপটে দেখা দিল তত বেশি পরিবর্তন। প্রথমে দেখলাম একটা অবয়ব, এরপর সেটা বেড়ে হলো 2, তারপর 3, 4, এভাবে বেড়েই চলল। এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা সেটা হলো কেবলমাত্র একজন বাদ দিয়ে বাকি সব অবয়বগুলো ছিল ছায়া শরীর। তারা আমার দৃষ্টিসীমার মধ্যে আসতে হ্যারিকেনের মৃদু আলোতেও তাদের স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। একজন মানুষ, তাদের মধ্যে যে কিনা বুকে ভর দিয়ে চলেছে, এবং বাকি ছায়ামূর্তিগুলো শূন্যে ভাসমান অবস্থায় গতিশীল। নায়েব মশাইয়ের কাছ থেকে পিনাকিকে চেনার জন্য যে সমস্ত তথ্য পেয়েছিলাম, বুকে ভর দিয়ে চলা মানুষটার সাথে সেই সব তথ্য মিলে গিয়েছিল। বুঝলাম এই তাহলে পিনাকি। কিন্তু এর এরূপ দশার কারণ কি, আর এই ছায়ামূর্তিরাই বা কারা? তখন সেসব ভাবার অবস্থায় আমি ছিলাম না। এরা আর যাই হোক কোনো শুভ সত্তা কখনোই হতে পারে না, তাই তাদের হাত থেকে পিনাকিকে রক্ষা করতে আমি ঢাল হয়ে দাঁড়ালাম। সবার আগে গাত্রবন্ধন মন্ত্র জপ করে নিজের সুরক্ষা নিশ্চিত করলাম। তারপর পিতৃদত্ত পদ্মবীজের মালা গলা থেকে খুলে উঁচিয়ে ধরলাম তাদের সামনে। হুঙ্কার ছেড়ে বললাম, তোরা কারা? কেন এই মানুষটাকে কষ্ট দিচ্ছিস? চন্দ্র সহস্রিকায় বলা হয়েছে পদ্মবীজের মালা হল প্রভূত শক্তির অধিকারী। গুরু প্রদত্ত বীজ মন্ত্রের জপ এবং দীর্ঘকালের কৃচ্ছ সাধনের দ্বারা যদি একবার ওই মালার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা যায়, তাহলে তা এক ধরনের রক্ষা কবচে পরিণত হয়। আমার সঙ্গে থাকা মালাটি আমার আগে বংশানুক্রমে তেজস্বী ব্যক্তিদের হাতে এসেছিল, ফলে প্রজন্মের পর প্রজন্ম সক্ষম হয়েছিল তার শক্তিকে অক্ষুণ্ণ রাখতে। সেই জন্য যেই মাত্র আমি সেটাকে অপচ্ছায়াদের সামনে তুলে ধরি, অমনি তারা বাধ্য হয় নিজেদের গতি রোধ করতে। বল তোরা কারা, ভালোই ভালোই বলে দে, না হলে এই পবিত্র পদ্মবীজের মালার ঊর্জা তোদের সকলকে শেষ করে দেবে। ছায়া অবয়বগুলো তখনও নিশ্চুপ। এতে বেশ অবাক হলাম, কারণ এমন পরিস্থিতিতে অপশক্তিরা আমাদের মতো তান্ত্রিক বা সাধকদের দ্বারা বাধাপ্রাপ্ত হলে প্রচণ্ড তর্জন গর্জন করে, পৈশাচিক উন্মত্ততায় ফেটে পড়ে। সেখানে এরা সকলেই শান্ত। কারণটা ঠিক ধরতে পারছিলাম না। এই সময় ছায়া অবয়বদের মধ্যে থেকে এগিয়ে এলো একজন নারী। ক্ষমা করবে, নারী বলা ভুল। বেরিয়ে এলেন একজন দীর্ঘাঙ্গী মহিলা। তিনিও বাকিদের মতোই সূক্ষ্ম দেহধারী,
তবে তফাৎ হলো তার অবয়ব অনেক বেশি স্বচ্ছ এবং স্পষ্ট। তার পরনে গেরুয়া শাড়ি, হাতে ধরা বেলগাছের লম্বা ডাল, চোখে মুখে বার্ধক্যের রেখা, মাথার চুল ধবধবে সাদা, সামান্য ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন। তা সত্ত্বেও উচ্চতায় আমাকে ছাড়িয়ে গেছেন। রক্তশূন্য ফ্যাকাশে দেহে অজস্র ক্ষতের চিহ্ন। সর্বোপরি তার দুই চোখ, অক্ষিকোটরে অবস্থানকারী ওই দুই নীল চোখে শীতলতার মাত্রা সর্বাধিক, যা একাধারে আতঙ্কের উদ্রেক ঘটায়। আমার দ্বারা বাধাপ্রাপ্ত হওয়ায় তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন তা তার কঠিন হয়ে আসা চোয়াল দেখেই বোঝা যায়। তিনি কিছুক্ষণ আমাকে জরিপ করলেন ভালো করে। তারপর আমার কাছে এগিয়ে এসে অমানবিক কণ্ঠে বললেন, ব্রহ্মা হত্যার শাস্তি ততদিন অবধি চলবে যতদিন না গোটা বংশ নির্বংশ হয়ে যায়। দুর্গা অষ্টমীর দিন আমি আবারও আসব দেবীর রূপ নিয়ে। সেই দিন পারলে আটকে দেখাস। এই বলে সঙ্গে সঙ্গে তিনি আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য হলেন, সেই সাথে বাকি ছায়া মূর্তিগুলিও। তারা অন্তর্নিহিত হতেই পিনাকির শরীরটাও কেমন যেন ঝিমিয়ে পড়ল। আমি সঙ্গে সঙ্গে তার কাছে এগিয়ে গেলাম। তার নাড়ি টিপে বুঝলাম যে সে অজ্ঞান হয়ে গেছে। পদ্মবীজের মালাটা আমার হাত থেকে খুলে তার গলায় পরিয়ে দিয়ে তাকে কোনো রকমে পাঁজাকোলা করে তুললাম। তারপর তাকে ফিরিয়ে নিয়ে গেলাম নায়েব মশাইয়ের বাড়ি। সেখানে পৌঁছতেই নায়েব মশাই পিনাকির এমন দৈন্যদশা দেখে হুটোপাটি শুরু করে দিলেন। সবার আগে তিনি গেলেন কবিরাজকে ডাকতে। সেই সময় কবিরাজ মেলাটা ভাগ্যের ব্যাপার ছিল। শিক্ষা সংস্কৃতির প্রসারের ব্যাপক ক্ষেত্র না থাকায় শিক্ষিত লোকজন পাওয়া যেত হাতে গোনা। যেখানে অধিকাংশ মানুষ কৃষিকাজ, তন্তুবায় কিংবা জেলের পেশা বেছে নিয়ে জীবন ধারণ করত, সেখানে চিকিৎসা শাস্ত্রে আগ্রহ দেখানোর মতো ব্যতিক্রমী ব্যক্তিত্ব বলতে গেলে ছিলই না। তাও ভগবানের দয়ায় আমরা আমাদের গ্রামে এমন একজনকে পেয়েছিলাম যিনি সেই যাত্রায় পিনাকিকে শারীরিক অবক্ষয়ের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। তিনি ছিলেন দেবেশচন্দ্র বৈদ্য। সনাতনী পদ্ধতিতে গাছগাছড়ার ভেষজ উপাদান সংগ্রহ করে বংশ পরম্পরায় তাঁর পরিবার সকলের চিকিৎসা করে এসেছেন। এরপর তিনিও সেই ঐতিহ্যকে একইভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই রাতে আমাদের সকলের কাছে তখন তিনি সাক্ষাৎ ধন্বন্তরীর মানুষপুত্র। আধ ঘন্টার মধ্যে নিজেই নিজের গরুর গাড়ি চালিয়ে নায়েব মশাইকে নিয়ে ফিরলেন। তারপর ঝটপট তার নিত্যদিনের ঝোলা থেকে ওষুধপত্র বের করে কিছুটা ঢেলে দিলেন অচৈতন্য পিনাকির মুখে, আর কিছুটা মাখিয়ে দিলেন ওর বিভিন্ন ক্ষতস্থানে। ঘণ্টা দুয়েকের মধ্যে পিনাকির চেতনা ফিরল। দেবেশচন্দ্র তখনও বাড়ি ফেরেননি। রোগীর জ্ঞান না ফেরা পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন। তারপর পিনাকির মুখ থেকে তার অবস্থার কথা শুনে আরও কিছু ওষুধপত্র দিয়ে বাড়ি গেলেন। তারপর আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। নায়েব মশাই, আপনি যে কারণের জন্য আমায় ডেকে পাঠিয়েছিলেন বোধ করি সেই কারণের কিয়দংশ জানতে পেরেছি, কিন্তু এমন ঘটনার সাথে পিনাকি জড়িয়ে পড়ল কিভাবে? এ তো আর 5টা স্বাভাবিক ঘটনার মতো নয়। পিনাকির চেতনা ফিরলে পরে নায়েব গিন্নি তার জন্য অল্প কিছু খাবার বানিয়ে আনেন। রাতের খাওয়া সেরে কবিরাজের ওষুধ নিয়ে সে পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায়। তার সাথে কথা বলার সুযোগ আমি পাইনি, কারণ সে তখন সেই অবস্থায় ছিল না। এদিকে আমার মনের মধ্যে কেবলই কুডাক শুনতে পাচ্ছিলাম। তাই সেই রাতটা নায়েব মশাইয়ের বাড়িতেই রইলাম। পিনাকির পর আমরা বাকিরাও খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বাইরে গিয়ে বসলাম তামাক নিয়ে, আর গৃহকর্ত্রী গেলেন শয়নে। স্থির করলাম পিনাকির আগে নায়েব মশাইয়ের থেকে কিছুটা জেনে নি। তাই দাওয়ায় বসে গড়গড়ার নলে একটা মোক্ষম টান দিয়ে প্রশ্নটা করলাম। আমিও সঠিকভাবে জানি না ক্ষীরোদা, সেই জন্যই তোমাকে নিয়ে আসতে গিয়েছিলাম। সুস্থ সবল ছেলেটা হঠাৎ করে গতকাল রাতে আমার বাড়ি আসে। তার অবস্থা দেখে তো। মাঝপথে আটকাচ্ছি বলে ক্ষমা করবেন। এই পিনাকি নামক ছেলেটির পরিচয় কি, মানে আপনার সাথে এর সম্বন্ধ? নায়েব মশাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, পিনাকি আমার আপন বোনের একমাত্র সন্তান, আমার ভাগ্নে। আমাদের পাশের এস্টেট মনোহরপুর, সেই মনোহরপুরের জমিদার রাঘবেন্দ্র সিংহের উত্তরসূরিও বটে। পিনাকির পরিচয় জেনে রীতিমতো চমকে উঠলাম। বিস্মিত স্বরে বললাম, এই ব্যাপারটা জানতাম না তো।
জানবেও বা কি করে? আমি তো প্রচারই করিনি। আসলে এমন একটা লজ্জাজনক ঘটনার মাধ্যমে জমিদার পরিবারের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে যে বলার মতো নয়। তবে আজকের পরিস্থিতির সাপেক্ষে কথাটা বলা জরুরি, তাই তোমায় জানাচ্ছি ক্ষীরোদা। অনুরোধ থাকবে শুধু একটাই, এই বিষয়টা যেন 5 কান না হয়। এক রাগ হতাশা নায়েব মশাইয়ের বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেল। মানুষটাকে এর আগে ওইভাবে কখনো দেখিনি, তাই ঠিক মেলাতে পারছিলাম না। উনি আমার দিকে কাতর আরতি মেশানো দৃষ্টি নিয়ে তাকিয়েছিলেন, বোধ করি অপেক্ষায় ছিলেন আমার সম্মতির। আমি যখন তার কম্পমান হাতের ওপর হাত রেখে কথা দিলাম যে এই আলোচনার সম্পূর্ণটাই থাকবে আমার আর তার মধ্যে, তখন তিনি স্বস্তির শ্বাস ছেড়ে বলতে শুরু করলেন। রাঘবেন্দ্রর সাথে আমার পরিচয় মহাবিদ্রোহের সময়, সালটা 1857। আমরা সে সময় ব্যারাকপুর সেনা ছাউনিতে সামান্য সৈনিকের পদে দায়িত্ব সামলাচ্ছি। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহের সূচনা হয় 10ই মে। তার ঠিক 1 সপ্তাহ আগে আমার আর রাঘবেন্দ্রর আলাপ। দেশ যেহেতু দুজনের একই জায়গায়, তাই আলাপ থেকে বন্ধুত্ব হতে বেশি দিন সময় লাগেনি। এই সময় একটা বিশ্রী কাণ্ড ঘটল। মঙ্গল পাণ্ডে একদিন সকালে নদী থেকে স্নান করে ফিরছিলেন, তার সাথে আমিও ছিলাম। দেশ ছেড়ে ফিরিঙ্গিদের দলে নাম লেখানোর পর থেকে আমাকে মঙ্গল নিজের বাড়ির পাশেই একজনের বাড়িতে জায়গা করে দিয়েছিল, তাই সেদিনের পর থেকে মোটামুটি ওর সাথে আমার ওঠা বসা হতো। যাই হোক, ভিজে কাপড়ে দুজনে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে বাড়ির দিকে আসছি। এমন সময় একজন ঝাড়ুদার পথে ঝাঁট দিতে দিতে হঠাৎ আমাদের পথ আটকে দাঁড়ায়। মঙ্গল এমন আচরণের কারণ জানতে চাওয়ায় ঝাড়ুদার বলে, গলায় ওই যে পইতে ঝুলিয়ে ঘুরছেন সেনাপতিবাবু, ও খুলে ফেলে দিন, আপনার জাত গেছে, ও রেখে আর লাভ নেই। মঙ্গল ভীষণ আস্তিক গোছের মানুষ ছিল। ঝাড়ুদারের কথায় রেগে একেবারে আগুন। ব্যাটার গলা টিপে ধরে শূন্যে তুলে ধরে। আমি সঙ্গে সঙ্গে তাকে শান্ত করি। ওই অল্প সময়ের মধ্যেই ঝাড়ুদারের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। বজ্র কঠিন মুষ্টিবন্ধন থেকে মুক্তি পেতেই 2 হাত দূরে সরে গিয়ে সে চিৎকার করে বলতে লাগলো, কেন রে শালা? সত্যি বলছি বলে গায়ে খুব জ্বালা ধরছে না? শালা অজাত, গোড়াদের দলে নাম ভিড়িয়ে গরু শুয়োরের চর্বি গিলছ, সেটা বললেই দোষ। এই কথায় এবার আমার মাথাটাও গরম হয়ে গেল। আমি তেড়ে যাচ্ছিলাম, এবার মঙ্গল আমায় আটকালো। ঝাড়ুদারকে উদ্দেশ্য করে বলল, কি যাতা বলছিস? গরু শুয়ারের চর্বি কে মুখে দিয়েছে? কে দিয়েছে আবার? তোরা দিয়েছিস? তোরা ওই যে বিদেশ থেকে নতুন বন্দুক এসেছে, ওর টোটা তৈরিতে কি ব্যবহার হয় জানিস? দাঁতে কেটে তো বন্দুক পুরিস। কথাটা সত্যি। কিছু মাস আগেই ইংল্যান্ড থেকে এনফিল্ড রাইফেল নামক এক নতুন আগ্নেয়াস্ত্র ভারতে আমদানি হয়েছিল। সেটা ব্যবহার করার জন্য তার যে টোটা হয়, সেটাকে দাঁতে কেটে তবে বন্দুকে ভরে ফায়ার করতে হতো। কিন্তু তার সাথে হঠাৎ গরু শুয়োরের চর্বি এলো কোথা থেকে, এই প্রশ্ন করায় সে এবার সারা পাড়াকে জানানোর জন্য আরো জোরে চিৎকার করতে লাগলো, ওই টোটা তৈরি করতেই গরু শুয়োরের চর্বি মেশানো হচ্ছে, বিশ্বাস না হলে গিয়ে দেখে আয় কারখানায়। বলে সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে শটান দৌড়। এদিকে আমরা হতবুদ্ধির মতো দাঁড়িয়ে। সেখানে উপস্থিত বাকি সকলে আমাদের দিকে কেমন একটা বাঁকা নজরে তাকিয়েছিল, আর সেভাবে তাকানোর কারণও ছিল যথেষ্ট। সেই যুগের হোক কিংবা এই যুগের, মানুষ ধর্ম নিয়ে অত্যন্ত সচেতন। কেউই কখনো চাইতো না ধর্মবিরুদ্ধ কোনো কাজ করতে। করলে এর শাস্তি হতো মারাত্মক। গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়া কিংবা একঘরে করে রাখা কোনো কিছুই অসম্ভব ছিল না। হিন্দুদের কাছে গরু অতি পবিত্র জীব এবং মুসলমানের কাছে শুয়োর হচ্ছে হারাম। ব্যারাকে সব ধর্মের মানুষই কাজ করত। অধিকাংশ ছিল হিন্দু, তারপর মুসলিম।
তাই হিন্দুদের কাছে গরু শুয়োরের চর্বি মুখে ঠেকানো কোনো পাপের চেয়ে কম কিছু ছিল না। বাকিরা সেই জন্যই সেন দৃষ্টিতে তাকিয়েছিল আমাদের দিকে, কিন্তু আমরা তো কিছুই জানতাম না। মঙ্গলকে দেখলাম কেমন বিচলিত। সে আর একটাও কথা না বলে সোজা বাড়ি গেল, আর মুহূর্তের মধ্যে সামরিক পোশাকে বেরিয়ে এসে ব্যারাকের পথ ধরল। তার চোখে মুখে চাপা রাগের চিহ্ন লক্ষ্য করেছিলাম, তাই আমিও তাড়াতাড়ি তৈরি হয়ে তার পিছু নিলাম। ব্যারাকে পৌঁছে সবার আগে ও গেল কমান্ডারের সামনে। তার চোখে চোখ রেখে প্রশ্ন করল, সাহেব, এটা কি সত্যি যে আমরা যে এনফিল্ড রাইফেলের টোটা দাঁতে কেটে বন্ধুকে ভরি, সেই টোটায় গরু আর শুয়োরের চর্বি মেশানো রয়েছে? ফিরিঙ্গি সাহেব মঙ্গলের ঔদ্ধত্যপূর্ণ প্রশ্নের জবাবে অত্যন্ত শান্তভাবে বলল, এমন কিছুই নয় মঙ্গল, তোমাকে যারা এসব বলিয়াছে তারা সবাই মিথ্যুক। সাহেব এই বলে মঙ্গলকে আর কিছু বলতে দিল না বটে, কিন্তু কথায় আছে না, সত্যি একদিন ঠিক সবার সামনে আসে। হলো তেমনি। ভারতে যেখানে রাইফেলের টোটা তৈরি হতো, সেই কারখানায় গিয়ে আমি মঙ্গলের সাথে দেখেছিলাম টোটাগুলোকে পিচ্ছিল করার জন্য তার মধ্যে চেপে চেপে গরু শুয়োরের চর্বি মেশানো হচ্ছে। এই দৃশ্য দেখে মঙ্গল আর মাথা ঠিক রাখতে পারল না। ঠিক করল এই রকম জঘন্য বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব সে দেবে। ফিরিঙ্গিদের সেনা ছাউনি তছনছ করে দেবে। কিন্তু হঠকারিতার বশে হঠাৎ করে কিছু একটা করে বসলে লাভের চাইতে লোকসান হবে বেশি। তাই সবার আগে দরকার ছিল একটা পোক্ত পরিকল্পনার। মঙ্গলের নেতৃত্বে সেনার নিজস্ব কিছু সদস্য নিয়ে একটা দল তৈরি হলো। সেখানে আলোচিত হতে লাগলো কিভাবে এই প্রতিশোধ স্পৃহাকে কাজে লাগিয়ে ফিরিঙ্গিদের উচিত শিক্ষা দেওয়া যায়। এই দলে ছিল রাঘবেন্দ্র। সেও সমস্ত পরিকল্পনা শুনত, বুঝত, পরামর্শ দিত। এরপর এলো সেই দিন, অর্থাৎ 15ই মে। ঠিক হয়েছিল অতর্কিতে আক্রমণ হবে, কিন্তু সেই পরিকল্পনা কিভাবে যেন চাউর হয়ে গিয়েছিল গোটা ব্যারাকে। সেই জন্য ব্রিটিশ পক্ষ আগাম ব্যবস্থা নিতে পেরেছিল। বোম্বাই প্রেসিডেন্সি থেকে জাহাজে করে অস্ত্র সৈন্য আনানো হয়েছিল বাগি সিপাহীদের দমন করতে। এদিকে মঙ্গলও দম্বার পাত্র নয়। পরাজয় অবশ্যম্ভাবী জেনেও সে তার সর্বশক্তি দিয়ে লড়াই করেছিল। এরপর তার দেখা দেখি অন্যান্য ক্ষুব্ধ সৈন্যরাও একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়তে থাকে দেশের নানা প্রান্তে। সিপাহী বিদ্রোহ আকার নেয় মহাবিদ্রোহের। একদিকে যেমন অযোধ্যা, ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, তুলসীপুরের রানী ঈশ্বরী কুমারী, নানা সাহেব, তাঁতিয়া টোপি, কুনওয়ার সিংয়ের মতো তেজস্বী ব্যক্তিবর্গ এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন, তেমনি অন্যদিকে 3 প্রেসিডেন্সি, হায়দ্রাবাদ, ত্রিবাঙ্কুর, কাশ্মীর এবং মহীশূর রাজ্য নিজেদের এসবের থেকে দূরে রেখেছিল। যাই হোক, ভালো মন্দ মিশিয়ে টানা 1.5 বছর এই বিদ্রোহ স্থায়ী হয়। তারপর ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় এবং সেই দায়িত্ব চলে যায় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হাতে। এই হলো বিদ্রোহের মোটামুটি পরিচয়। এবার তোমার মনে প্রশ্ন আসতেই পারে ক্ষীরোদা, যে হঠাৎ আমি মহাবিদ্রোহের প্রসঙ্গে চলে গেলাম কেন? আসলে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। যেমনভাবে বিভীষণ লঙ্কা তথা রাবণের পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেইভাবেই এই গল্পেও একটা বিভীষণ রয়েছে। তার নাম রাঘবেন্দ্র। রাঘবেন্দ্র? মানে এই রাঘবেন্দ্র? বিস্ময়ের মাত্রা আমার আকাশ ছোঁয়ার পথে। হ্যাঁ, এই রাঘবেন্দ্র, এই সেই বিশ্বাসঘাতক যার জন্য মঙ্গলের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। কিভাবে? মহাবিদ্রোহের সময় অগণিত নিরীহ মানুষের প্রাণ যায়। সিপাহীদের বিক্ষোভ যে এভাবে ব্যাপক আকার ধারণ করবে, কোম্পানি বাহাদুর তা ভাবতে পারেনি।
যদিও শেষ অবধি তারা বিদ্রোহ দমন করতে সক্ষম হয়। রক্তগঙ্গা বয়েছিল গোটা দেশ জুড়ে। যুদ্ধ শেষে যুদ্ধবন্দী বিদ্রোহী সিপাহীদের আটক করে ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছে যখন তখন। এই সময় ব্যারাকপুরে একটা কমিশন বসে। তাদের কাজ ছিল এই বিদ্রোহের নেপথ্যের মাথাগুলোকে খুঁজে বের করা। মঙ্গলকে ইতিমধ্যে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমার তখন নিজের জন্য এবং আমার সাথে আর যারা ছিল তাদের জন্য ভীষণ চিন্তা হতে লাগলো। এক রাত্রে আমরা সকলে পালিয়ে গেলাম ছাউনি ছেড়ে। তার আগে অবশ্য নিজেদের মধ্যে কথা হয়েছিল যে আমরা কোথায় থাকব। তখনও অবধি জানতে পারিনি যে ঘর শত্রু আমাদের মধ্যেই রয়েছে। রাঘবেন্দ্রকে সাথে নিয়ে আমি চলে আসি এই গ্রামে। এর বেশ কিছুদিন পর কাল সাপ তার আসল মূর্তি ধরল। রাতে আমার পরিবার নিশ্চিন্তে ঘুমিয়েছিল। আমিও শোয়ার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। উঠে গিয়ে দরজা খুলতে দেখি সশস্ত্র ব্রিটিশ সেনা আমার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছে রাঘবেন্দ্র। এমন দৃশ্য দেখে একদিকে যেমন প্রচণ্ড রাগে মাথার শিরাগুলো ফাটতে শুরু করলো, তার পাশাপাশি চরম পরিস্থিতির কথা চিন্তা করে ভয়ও হতে লাগলো। তবে আশ্চর্যের বিষয়, আমি ভেবেছিলাম রাঘবেন্দ্র বিশ্বাসঘাতকতা করে আমাদের সবাইকে ধরিয়ে দেবে, কিন্তু না, সে ব্রিটিশ সেনাকে নির্দেশ দিল বন্দুক নামানোর। তারপর আমায় ডেকে নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গেল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে ওর আসলে মাথায় চলছেটা কি। ও সম্ভবত আমার মনের অবস্থা ঠাউর করতে পেরেছিল, তাই বলেছিল, দেখো জগমোহন, আমি চাইলেই তোমায়ও ধরিয়ে দিতে পারি যেভাবে বাকিদের দিয়েছি। এই কাজের পুরস্কার হিসেবে কোম্পানি বাহাদুর আমায় মনোহরপুর এস্টেটের জমিদার করে দিয়েছে। কাল আমি সেই পদে আসীন হতে চলেছি। তবে তোমাকে আমি একটা কারণেই রেহাই দিচ্ছি, আর সেই কারণ হলো তোমার বোন চন্দ্রসুধা। তার লাবণ্যময় রূপের আকর্ষণে আমি মোহিত। তাকে নিজের জীবন সঙ্গিনী করতে চাই। রাঘবেন্দ্রর এই কথা শুনে আমি তাকে রীতিমতো খুন করতে যাচ্ছিলাম। আমার উদ্যত হাত দুখানা আর একটু হলেই তার গলায় চেপে বসত। সে হঠাৎ করে খোনা গলায় হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, মূর্খামি করলে আখেরে ক্ষতি কিন্তু তোমারই হবে জগমোহন। ভেবে দেখো, সরকার পক্ষ কিন্তু সমস্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর। আমি বলে বোঝাতে পারবো না বাকিদের কপালে কি চরম দুর্ভোগ নেমে আসতে চলেছে, কিন্তু তোমার সাথে তেমনটা হোক আমি কিন্তু চাই না। এখন তুমি যদি বেঁকে বসো, তাহলে পরিণাম কিন্তু শুধু তুমি নও, তোমার গোটা পরিবার ভোগ করবে। নিজের না হোক, পরিবারের কথাটা নিশ্চয়ই তুমি ভাববে। আমার পরিবার যে আমার দুর্বলতা, রাঘবেন্দ্রর কুটিল মস্তিষ্ক তা খুব ভালোভাবেই ধরতে পেরেছিল। তাই আঘাতটাও হানল মোক্ষমভাবে। তার প্রস্তাবে সম্মতি দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা রইল না। মেনে নিলাম। ফলে একদিকে আমিও আমার পরিবার রক্ষা পেলাম ঠিকই, কিন্তু বোনের চোখে, আমার মা বাবার চোখে একদম ছোট হয়ে গেলাম। তারা কখনোই চায়নি এই বিয়েটা হোক। সত্যিটা জানলে হয়তো অন্য কোনো পদক্ষেপ নিত, যা আমি মেনে নিতে পারতাম না। তাই সকলের স্বার্থে কিছুটা জোর করেই এই বিয়েটা দেওয়াই। রাঘবেন্দ্র এইভাবেই মনোহরপুরের জমিদার হয়ে উঠল আর শুরু করল ফিরিঙ্গিদের তোষামোদ। বিয়ের 1 বছরের মধ্যেই আমার বোন সন্তান সম্ভবা হলো, কিন্তু সন্তান সুখ আর পাওয়া হলো না। পিনাকিকে জন্ম দেওয়ার সময়েই তার মৃত্যু হয়। এতদূর অবধি বলে নায়েব মশাই থামলেন। তার গলা বুজে এসেছিল। একটা চাপা কান্না বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু পারছিল না। আমি ওনাকে আর কোনো প্রশ্ন করলাম না।
ওর অবস্থাটা অনুভব করতে পারছিলাম। প্রতিকূল পরিস্থিতি যে মানুষকে দিয়ে কি কি করাতে পারে, ক্ষুদ্র মস্তিষ্ক তা ভাবতে পর্যন্ত পারবে না। কথোপকথনের মাঝেই লক্ষ্য করিনি রাত ক্রমে ফিকে হয়ে আসছে। পূর্ব দিকে সিঁদুরে রং ধরতে শুরু করেছে। নায়েব মশাইকে সবে বলতে যাচ্ছিলাম নদীতে স্নান করতে যাওয়ার কথা, এমন সময় ঘরের ভেতর থেকে নায়েব পত্নীর ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো। বাঁচাও, আমাকে আমাকে কেউ বাঁচাও। আমরা ধরফর করে উঠে ছুটে বাড়ির ভেতর ঢুকলাম। কণ্ঠস্বর এসেছিল নায়েব মশাইয়ের ঘর থেকে। সেখানে যেতে দেখি ভয়ানক কাণ্ড। নায়েব পত্নী ঘরের এক কোণে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছেন, আর তার সামনে দা হাতে দাঁড়িয়ে পিনাকি। পিনাকির মুখ আমরা দেখতে পাচ্ছিলাম না। সে এক পা করে এগিয়ে যাচ্ছিল ভদ্রমহিলার দিকে। আমি আর সময় নষ্ট না করে এক মনে ইষ্টদেবীর জপ শুরু করলাম। ওম নমামি সর্বকারস্থিতি চণ্ডমন, ওম নমামি সর্বকারস্থিতি চণ্ডমন বিনাশিনী ত্রাহি মামে পরাশক্তি রক্ষাতে ধর্মসন্তনা, ওম নমামি সর্বকার। শুভ শক্তির স্তুতি মন্ত্রে যে কোনো অপশক্তিকে বিভ্রান্ত করা সম্ভব, এক্ষেত্রেও হলো তাই। দেবী মন্ত্রের গুঞ্জন পিনাকির কর্ণগোচর হতেই সে নিমেষের মধ্যে ঘুরে তাকালো আমাদের দিকে, বা বলা ভালো আমার দিকে। নরকের বিজাতীয় অন্ধকারে পরিপূর্ণ দুটো কালো চোখ থেকে ঝরে পড়ছিল ক্ষোভের অগ্নিস্রোত। রক্তাক্ত দা হাতে বিকৃত ভঙ্গিমায় দণ্ডায়মান অবয়বটার সাথে পিনাকিকে তখন মেলানো যাচ্ছিল না। অবয়বের সারা শরীরে গভীর ক্ষত, জায়গায় জায়গায় চেরা দাগ, আর সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। শরীরে বিন্দুমাত্র লজ্জাবস্ত্রের অস্তিত্ব নেই। পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো, আর গোটা শরীরটা অস্বাভাবিক রকম সাদা। প্রথম দর্শনে খানিকটা বিচলিত হয়েছিলাম ঠিকই, তবে মন্ত্রপাঠ থামাইনি। নিজের সাথে দরকারি সরঞ্জাম ছিল না, তখন শুধুমাত্র বেদ মন্ত্রই ভরসা। পৈশাচিক প্রেত মূর্তি নিজেও নিজের জায়গা থেকে সরতে পারছিল না। ক্রমাগত গর্জন করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে আমিও মন্ত্র উচ্চারণ করে চললাম, গলার স্বর সপ্তমে চড়িয়ে। গুরু শিখিয়ে দিয়েছিলেন আপৎকালীন পরিস্থিতিতে এই মন্ত্রের 31 বার জপ যে কোনো অপশক্তিকে কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় করে দেবে। আমি অপেক্ষা করছিলাম পিনাকির মধ্যে থাকা সেই অজানা প্রেত শক্তির প্রভাব লোপ পাওয়ার। 31 বার জপ সম্পূর্ণ হতেই প্রচণ্ড জোরে একটা শব্দ হলো, কিছু একটা ফাটার শব্দ। পিনাকির দেহ লুটিয়ে পড়ল মেঝের ওপর। সঙ্গে সঙ্গে নায়েব মশাই ছুটে গিয়ে তার স্ত্রীকে সামলালেন। ভদ্রমহিলা আতঙ্কে অসাড় হয়ে গিয়েছিলেন। স্ত্রীকে সেই ঘর থেকে বের করে নিয়ে নায়েব মশাই অন্য ঘরে গিয়ে বসলেন, এবং আমি বাইরে থেকে যে ঘরে পিনাকি পড়েছিল তার দরজায় তালা দিয়ে দিলাম। হাতে সময় বেশি ছিল না। পিনাকির মধ্যে থাকা পৈশাচিক শক্তি সাময়িক শক্তিক্ষয় ঘটলেও তার কারণে যে গভীর ক্ষতগুলো পিনাকির শরীরে তৈরি হয়েছিল সেগুলো তো তখনও সতেজ। রক্তপাত হয়েই চলেছিল। দ্রুত সেগুলোর চিকিৎসা করা না গেলে রক্তপাতের কারণেই পিনাকির মৃত্যু হতো। তাই নায়েব মশাইকে কিছু না জানিয়ে চলে গেলাম একদিকে যেমন কবিরাজ মশাইকে ডেকে আনতে, তেমনি ফেরার সময় গুরু ভাইদেরও নিয়ে এলাম, সাথে তন্ত্রক্রিয়ার প্রয়োজনীয় সামগ্রী। ব্যাপারটা তো বেশ রোমাঞ্চকর, একদিকে বিজ্ঞান আরেকদিকে অ্যালকেমি। বড় জ্যাঠা দ্বিতীয়বারের জন্য থামলে আমি এবার কথাটা বলে উঠলাম। সত্যি বলতে রসায়ন ও অপরসায়নের সহাবস্থান ঘটতে খুব একটা দেখা যায় না। তন্ত্র বিষয়টা যে এক ধরনের বিজ্ঞান, সেটা লেখালেখি সূত্রেই পড়াশোনা করতে করতে আমি জানতে পেরেছি, এবং এর সাথে অ্যালকেমি অর্থাৎ অপরসায়নের একটা গভীর সম্পর্ক রয়েছে। এই কথাও কিন্তু তন্ত্র বিশারদরা একমুখে স্বীকার করেন। বড় জ্যাঠাও তেমনই মত পোষণ করলেন। বললেন, আসলে কি জানো তো বাবা, ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটার জন্য একটা করে ব্যতিক্রমী কারণ থাকতে হয়। যেমনটা সেবার উপস্থিত হয়েছিল। আমরা একদল ছিলাম তন্ত্র সাধক। আমরা আমাদের গুরুবিদ্যা প্রয়োগ করে পিনাকির মধ্যে থাকা অশুভ প্রেত বা পৈশাচিক সত্তা, যাই বলো না কেন, তাকে আটকে রাখতে পারতাম, কিন্তু তার দৈহিক ক্ষতের চিকিৎসা তো করতে পারতাম না, কারণ সেই বিদ্যা আমাদের ছিল না। তাই দরকার হতো কবিরাজের। আমরা একদিক থেকে অদৃশ্য শত্রুকে ঠেকিয়ে রাখতাম, অন্যদিকে কবিরাজ তার কাজ করতেন। এই ছিল আমাদের ভাবনা। যাই হোক, শোনো তারপর কি হলো। কবিরাজ এবং গুরু ভাইদের নিয়ে আমি সেই বন্ধ ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করলাম।
তারপর ভেতর থেকে আগল তুলে দিলাম। পিনাকির অচেতন শরীরটা সেভাবেই পড়েছিল। রক্তপাতের ফলে মেঝের এক অংশ লাল হয়ে উঠেছিল। কবিরাজ মশাই সেই দেখে অস্থির হয়ে ওর দিকে এগোতে যাচ্ছিলেন। আমি তাকে থামিয়ে সবার আগে গাত্রবন্ধন মন্ত্র জপ করে তার সুরক্ষার ব্যবস্থা করে দিলাম। তারপর গুরু ভাইদের একত্রিত করে বললাম, ইষ্টদেবীর স্তুতি মন্ত্রে মুখরিত করে তোলো এই ঘরের সর্বত্র, এবং ততক্ষণ অবধি জপ চালিয়ে যাবে যতক্ষণ না আমি থামতে বলছি। নাও, সকলে শুরু করো, শুরু করো, শুরু করো। সকলে এক সুরে ইষ্টদেবী উগ্রচণ্ডীর স্তুতি পাঠ করতে শুরু করলো। তার ফলাফল দেখা গেল কিছুক্ষণের মধ্যেই। কবিরাজ মশাই পিনাকির দেহের ক্ষতস্থানগুলো দ্রুত হাতে পরিষ্কার করে রক্তপাত বন্ধ হওয়ার ওষুধ দিতে ব্যস্ত ছিলেন। এমন সময় অচেতন শরীরটা এক লাফ দিয়ে উঠে বসল। তার ভয়াবহ রূপ চাক্ষুষ করতেই আঁতকে উঠে কবিরাজ কয়েক হাত সরে এসেছিলেন। আমি তাকে অভয় দিয়ে বললাম, ভয় পাবেন না দেবেশবাবু, ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমাদের উপস্থিতিতে। আপনি শুধু নিজেকে শক্ত রেখে নিজের কাজটা করে যান, নচেত পিনাকিকে বাঁচানো যাবে না। বৃদ্ধ কবিরাজ পুনরায় সাহস সঞ্চয় করে পিনাকির চিকিৎসা শুরু করলেন। এদিকে গুরু ভাইদের মন্ত্রজপকে ঢাল করে আমি আমার কর্মযজ্ঞে উপনীত হলাম। পিনাকির সাথে প্রথম সাক্ষাৎকারের দিন দুরাত্মাদের মধ্যে থেকে যেই নারী অবয়ব বেরিয়ে এসেছিলেন এবং মন্ত্রপুত পদ্মবীজের মালার সামনে অনড়ভাবে দাঁড়িয়েছিলেন, তিনি কোনো স্বাভাবিক প্রেত ছিলেন না। তার শীতল শাসানি প্রমাণ করেছিল যে তিনি তার সংকল্পে দৃঢ় প্রতিজ্ঞ এবং তার শক্তি কল্পনাতীত। তার অঙ্গুলি হেলনেই পিনাকির আজ এই অবস্থা। কিন্তু তখনের কার্যকারণ জানার সময় ছিল না। স্পর্ধার চোখে চোখ রেখে প্রতিস্পর্ধা দেখানোর দুঃসাহস আমায় নিতেই হতো। তাই আমি আবাহন করলাম ব্রহ্মবালাকে। ব্রহ্মবালা হলেন তামস সমুচ্চয় বর্ণিত এক উচ্চস্তরের প্রেত সাধিকা। ব্রহ্মবিদ্যার আরাধনা চলাকালীন কোনো যোগিনীর মৃত্যু হলে সে পরিণত হয় ব্রহ্মবালায়। তাকে আবাহনের পদ্ধতি বড়ই সহজ, তবে তিনি সাধকের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হলেও সাধকের বাসনা পূর্তি ঘটাবেন কিনা সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া যায় না, কারণ এই প্রেতরা হন অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি সম্পন্ন। তারা প্রথমে বিচার করেন সাধকের চরিত্র, তারপর স্থির করে যে সাধকের ইচ্ছায় সাড়া দেবেন কিনা। দ্রুত হাতে চন্দন পিড়িতে লাল চন্দন বেটে কপালে রক্ত তিলক টানলাম। এরপর অত্যন্ত দুষ্প্রাপ্য একটি ফুল, যা সৌভাগ্যক্রমে আমার বাড়িতে ফুটত, শ্বেত চর্চিকা, সেই শ্বেত চর্চিকা ব্রহ্মতালুতে স্থাপন করে পদ্মাসনে বসে এক মনে স্মরণ করতে লাগলাম ব্রহ্মবালার। এক মনে 18 বার জপ করার পর লক্ষ্য করলাম চোখের জ্যোতি কমে আসছে। ধীরে ধীরে সামনেটা কেমন অস্বচ্ছ হতে হতে একটা সময় সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। মুহূর্তখানেক পর সেই অন্ধকারের মধ্যে জ্বলে উঠল একখণ্ড অঙ্গার। সেই অঙ্গার গতিশীল এবং মুহূর্তের মধ্যে অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম, যে কারণে এক জ্বলন্ত অগ্নিবিন্দু থেকে প্রচণ্ড জ্বালাময়ী অগ্নিশিখার রূপ নিতে বেশি সময় লাগল না। সেই অগ্নিশিখার মধ্যে থেকে এবার বেরিয়ে এলেন এক তেজস্বী নারী মূর্তি। বর্ণনায় যাচ্ছি না, কারণ সেই রূপ জাগতিক ভাষায় অবিশ্লেষ্য। তিনি অন্ধকারের জগতে আলোর প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে আমার জ্যোতি ফিরিয়ে আনলেন। তারপর সুমিষ্ট স্বরে বললেন, বলো বৎস, আমায় ডাকার কারণ? বিনা দোষে যে শাস্তি পাচ্ছে সেটা তুমি কি করে বলতে পারছো? আমায় তবে একটু দেখতে দাও। এই বলে দেবী বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর আমাকে আশ্বস্ত করে বললেন, আজ দুর্গা ষষ্ঠী, 2 দিন পর মহাষ্টমী। মহাষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে এই ছেলের প্রাণ সংশয়ের চরম সম্ভাবনা রয়েছে। তবে বিপদ থেকে উদ্ধারের একটা উপায় বলেই যাই, মৃত্যু হয় দেহের, আত্মার নয়। তবে যে শক্তি ছেলেটার প্রাণ নিতে বদ্ধপরিকর, সে চায় তার জীবনী শক্তি। তার আত্মাকে সে বন্দি করে প্রেতজনিতে নিক্ষেপ করেই ক্ষান্ত হবে। তাই চেষ্টা করো আত্মার স্থানান্তর ঘটাতে, কারণ আত্মার কোনো পরিচয় হয় না। যখন যে দেহে তার বাস, তখন সেই দেহই তার পরিচয়। হাতে তোমার মাত্র 2 দিন রয়েছে। এর মধ্যে তোমাকে যা করার তা করতে হবে। আর এই 2 দিন ওই অপশক্তি, ওই নিরপরাধ ছেলেটির যাতে কোনো ক্ষতি করতে না পারে,
তার ব্যবস্থা আমি করছি। এই বলে দেবী অন্তর্হিত হলেন। আমি চোখ খুললাম, দেখলাম যে নারী এতক্ষণ আমার সাথে মনোজগতে ছিলেন তার আবির্ভাব ঘটেছে এই বাস্তব জগতে। তিনি শূন্যে ভাসমান অবস্থায় পিনাকির দিকে এগিয়ে গেলেন এবং তার দেহের মধ্যে প্রবেশ করলেন। এমনটা হওয়া মাত্রই পিনাকির সমস্ত তর্জন গর্জন নিমেষের মধ্যে থেমে গেল। সে এবার আর জ্ঞান হারালো না, বরং তার দেহের যে ক্ষত, আঁচড়ের দাগ, রক্ত জমাট বাঁধার কালশিটের দাগ, সেই সমস্ত কিছু নিজে থেকেই মিলিয়ে গেল। এমন কাণ্ড দেখে কবিরাজ মশাই কিন্তু ঘাবড়ালেন না, বাকি সকলকে নির্দেশ দিলেন স্তুতি পাঠে ইতি টানতে। ক্ষীরোদা, তুমি ঠিক আছো? খুব দূর থেকে কথাগুলো কানে আসছিল। সম্ভবত ধকল সামলাতে না পেরে আমি নিজেই অচৈতন্য হয়ে পড়েছিলাম। সম্পূর্ণ চেতনা ফিরে পেতে চোখ খুলে দেখি আমি রয়েছি নিজের ঘরে। আমার মাথার কাছে বসে আছেন নায়েব মশাই। খানিক দূরেই মুখে আঁচল টেনে ছলছল চোখে আমার স্ত্রী, মানে তোমাদের জেঠিমা সুধা রানী দাঁড়িয়ে। এছাড়া পরিবারের বাকি যারা ছিল, মা, বাবা, খুড়োমশাই, সকলেই উদ্বিগ্ন, সেইভাবেই আমার দিকে দৃষ্টিপাত করে রয়েছেন। আমায় এখানে কে নিয়ে এলো নায়েব মশাই? পিনাকি। পিনাকি? কি বলছেন আপনি? আমি ধড়মড় করে উঠে বসলাম। নায়েব মশাইয়ের কথার মাথা মুন্ডু ধরতে পারছিলাম না। চমক লাগছে জানি, কিন্তু এটাই সত্যি। সকালবেলা তোমরা সকলে পিনাকির ঘরে ঢুকে নিশ্চয়ই কিছু ক্রিয়া আদি করেছ, যার জন্য ভাগ্নে আমার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। কিন্তু তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। সেই সময় প্রাথমিক চিকিৎসা করে তোমাকে আমার বাড়িতেই রেখেছিলাম। এদিকে বাকিদের চলে যাওয়ার পর আমার স্ত্রী আমাকে ডেকে জানালেন যে তার পক্ষে এত ধকল কোনো মতেই নেওয়া যাচ্ছে না, তাই তাকে যেন তার বাপের বাড়ি পাঠিয়ে দিই। সেই মতো বেলাবেলি গরুর গাড়ি ভাড়া করে তাকে পাঠিয়ে দিই, আর একটা গাড়ি ডেকে আনানো হয় পিনাকির জন্য। পিনাকিকে পুরোপুরি সুস্থ হতে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু ওর বাড়ি যাওয়ার অদম্য তাড়নার কাছে আমার সমস্ত বাধা হার মানল। বাড়িতে আমি একা মানুষ, তোমার দেখভাল করতাম কি করে? তাই পিনাকির পরামর্শে ওই একই গাড়িতে করে তোমায় তোমার বাড়িতে নামিয়ে ও বেরিয়ে গেল। সমস্তটা শোনার পর চুপচাপ বসে এক মনে ভাবতে চেষ্টা করলাম, কেন বারবার বিপদ জানা সত্ত্বেও পিনাকিকে তার ভদ্রাসনের টানে ছুটে যেতে হচ্ছে। দুদিন আগে সে তো নিজেই প্রাণ বাঁচানোর তাগিদে মামার কাছে ছুটে এসেছিল। দেবী ব্রহ্মবালার অভয়ে সে অন্তত এই দুদিন বিপদ থেকে পরিত্রাণ পাবে, কিন্তু তারপর দেবী উপায় অবশ্যই বলেছেন, কিন্তু তাও তো সোজা ভাষায় নয়। এরকম আরও অনেক চিন্তা একসাথে মাথার মধ্যে জট পাকাতে শুরু করলো। বড় অস্বস্তি অনুভব করলাম। সঙ্গে সঙ্গে ঘরে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললাম, আমাকে একটু একা ছেড়ে দিন সকলে। আজকের দিনটা আমি একান্তে কাটাতে চাই। কোনো দরকার পড়লে আমি ডাক দেব, কিন্তু আমি না ডাকলে আমার ঘরের দিকে যেন কেউ না আসে। স্বাভাবিক দিক থেকে আমি আপন ভোলা হলেও বাড়ির লোকেরা আমার মেজাজ সম্পর্কে অবগত ছিল, সেজন্য রাতে আমায় আর কেউ বিরক্ত করতে এলো না। আমি একান্তে গভীর চিন্তায় ডুবে গেলাম। গুরুদত্ত জ্ঞানের সীমিত ভাণ্ডার হাতড়ে খুঁজে বের করার চেষ্টা করলাম সমূহ বিপদ থেকে পিনাকিকে নিস্তার দেওয়ার কোনো পন্থার, কোনো ক্রিয়া বা উপচারের। ভাবতে ভাবতে নিজের সমস্ত পুঁথিপত্র নিয়ে বসলাম। তন্ত্রার্ণব, ডাকিনী সংহিতা, নিগম মণ্ডলী, তন্ত্রসার, কি ছিল না আমার সংগ্রহে। অনেকক্ষণ ধরে পুঁথিপত্র খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে শেষে একটা উপায় মিলল। ডাকিনী সংহিতার একদম শেষের অংশে এক জায়গায় লেখা ছিল ত্রিমুণ্ড চক্রের কথা। কথায় কথায় এলাম যখন, তখন ছোট করেই চক্রের বিষয় একটু বলি। ত্রিমুণ্ড চক্র মূলত অঘরী সাধকদের দ্বারা সৃষ্ট এক গুচ্ছ বিদ্যা, যার সাহায্যে মানব দেহ থেকে আত্মাকে মৃত্যুর আগেই বের করে এনে অন্য কোনো দেহে সঞ্চার করা যায়, কিংবা কোনো আত্মাকে আবাহন জানিয়ে মৃতদেহের প্রাণ ফেরানো যায়। এর জন্য সাধককে সর্বপ্রথম কর্ণ পিশাচিনীর সাধনা করতে হয়। 21 দিন মলমূত্রের বিসর্জন না করে সম্পূর্ণ অপরিচ্ছন্ন অবস্থায় পিশাচিনীর মন্ত্রে সাধককে লীন থাকতে হয়। এটা স্বাভাবিক পন্থা। তবে কখনো কখনো ক্ষমতার লোভে কিংবা পিশাচিনীর যৌন সংসর্গ লাভ করার উদ্দেশ্যে সাধক এক সংক্ষিপ্ত পথ অবলম্বন করে, যা একাধারে অত্যন্ত বিপজ্জনক।
সেই পন্থায় সময় লাগে মাত্র 1 প্রহর, কিন্তু তা যে সব সময় কাজ করবে এমনটা নয়। এবং তর্কের খাতিরে যদি কাজ করেও যায়, তাহলেও সাধকের সামনে কর্ণপিশাচিনীর যে উগ্র মূর্তি এসে উপস্থিত হবে তার কাম ক্ষুধা মেটাতে সাধক যদি অসমর্থ হয়, তাহলে তোমরা ভাবতেও পারবে না কর্ণপিশাচিনী তার কি চরম পরিণতি ঘটায়। তো ত্রিমুণ্ড চক্রের জন্য কর্ণপিশাচিনীর প্রয়োজনীয়তা তন্ত্রে বর্ণিত হয়েছে। পিশাচিনী আসার পর সাধক তার কাছে প্রার্থনা করে সঞ্জীবনী মন্ত্রের। তখন সেই নিম্ন স্তরের জীব সাধককে কানে কানে মন্ত্র বলে যায় এবং সাধক তার শুনতে শুনতে নির্দিষ্ট ক্রিয়াদি সম্পন্ন করে। ইষ্টদেবীর উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানালাম। নিজের জীবনের পরোয়া আমি করি না। তখন আমার একমাত্র লক্ষ্য ছিল পিনাকিকে রক্ষা করা, এবং সেই লক্ষ্যে অবিচল থাকার জন্য বিধাতাই আমায় পথ বাতলে দিলেন। হাতে আমার মাত্র 1 দিন সময়, এর মধ্যেই যা করার করতে হবে। অবশ্য এর মধ্যে একটা জিনিস মনে পড়ায় আবার কিছুটা দমে গেলাম। যে বিপদ থেকে দুস্থকে বাঁচাতে সাহায্য চাইছি, সেই বিপদ সম্পর্কে তো কিছুই জানি না। তার উৎস কথা সম্পর্কে সম্যক ধারণা না থাকলে ভুল ত্রুটি হওয়ার চরম সম্ভাবনা তৈরি হতে পারে। তাই ঠিক করলাম সেই দিন রাতেই মনোহরপুরের জমিদার বাড়িতে যাব। বিপদের আভাস পাওয়ার জন্য আমার ওই পরিবেশে পৌঁছলেই হবে। এমনটাই মনস্থির করে গভীর রাতে বাড়ি থেকে নিঃশব্দে বেরোলাম। গোটা গ্রাম তখন গাঢ় নিদ্রাচ্ছন্ন। জনশূন্য পথে একা আমি, এক হাতে মশাল, অন্য হাতে গুরু প্রদত্ত বেলগাছের দণ্ড ধরে দ্রুত পদসঞ্চালন করছি। এই দণ্ড আজও আমার সাথে রয়েছে। পরের দিন সপ্তমী, কয়েক ঘন্টা বাদেই ভোরের আলো ফুটবে। হাঁটতে হাঁটতে আমি এসে পৌঁছেছিলাম যোগাদ্দা মন্দিরের সামনে। মন্দিরের পাশের মাঠেই আমাদের গ্রামের একমাত্র দুর্গাপূজা প্রতি বছর অনুষ্ঠিত হয়। সেবারেও হয়েছিল। ভিন গাঁয়ে যাওয়ার আগে একবার মা দুর্গার মুখখানি দেখে যেতে বড় মন চাইল। বিপদ বিপদ করে গোটা ষষ্ঠী কাটিয়ে দিলাম। মায়ের পুজোর সুযোগটুকু মিলল না। কোনো বছর এমনটা হয়নি, তাই একদিকে মনের মধ্যে অনুশোচনা কাজ করছিল। যাই হোক, মণ্ডপের দিকে এগিয়েছি, এমন সময় দেখলাম মণ্ডপের ঠিক সামনেই কেউ একজন দাঁড়িয়ে আছে। শরতের এই সময় গ্রামগঞ্জের দিকে হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করে। সেরকমই কুয়াশায় চারপাশ ছেয়ে থাকায় দূর থেকে ঠিক বুঝতে পারছিলাম না যে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি পুরুষ না মহিলা। আমি আরেকটু এগোলাম। তারপর লক্ষ্য করলাম যে একজন নয়, সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে একসাথে অনেকজন। এগোতে এগোতে তারা আমার দৃষ্টিসীমায় চলে এসেছিল। তাই পরনের লজ্জাবস্ত্র দেখতে বুঝলাম যে তারা সকলেই নারী। দৃশ্যটা কেমন যেন চেনা চেনা ঠেকল। আমি তাদের এর আগেও কোথাও দেখেছি বলে বারবার মনে হতে লাগলো, কিন্তু তার কারণ খুঁজে না পেয়ে খানিকক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলাম। এই সময় একটা জিনিস লক্ষ্য করলাম, হঠাৎ করে চারপাশটা কেমন যেন একটা মিষ্টি গন্ধে ছেয়ে গেছে, অনেকটা রজনীগন্ধার গন্ধ। মনের মধ্যে কেমন যেন অস্থির করতে লাগলো। এত রাতে মণ্ডপে এতজন মহিলার উপস্থিতি বড্ড বেমানান। এই সময় মহিলাদের মধ্যে হঠাৎ কোলাহল শুরু হলো। তারা একসাথে উলুধ্বনি দিতে লাগলো, শাঁখ বাজার শব্দ ভেসে এলো তাদের মধ্যে থেকে। আমি বিস্মিত চোখে সব দেখছিলাম এবং আমার বিস্ময়ের মাত্রাকে অধিকতর করে তুলতে যার আবির্ভাব ঘটল তাকে আমি চিনি। দুদিন আগেই রাতের বেলা তার সাথে আমার মুখোমুখি আলাপ হয়েছিল বটতলা গ্রামের সীমানায়। সেই বৃদ্ধা মহিলাদের মধ্যে থেকে ধীর পায়ে বেরিয়ে এসে দাঁড়ালেন সামনে। তখনই শঙ্খধ্বনি উলুধ্বনি থেমে গেল। আগেরবার তার চোখে কুটিলতার যে পরত খুঁজে পেয়েছিলাম তার ঘনত্ব যেন আজ বেড়ে উঠেছে অনেকাংশে। খুদে খুদে চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ অগ্নি বর্ষণ করলেন। সেই নজরের সামনে মনে হলো আমি যেন নুইয়ে পড়ছি। তৎক্ষণাৎ নিজেকে সামাল দিলাম, না হলে এই অপশক্তির বশে চলে যেতাম। সম্ভবত বৃদ্ধা বুঝতে পেরেছিলেন যে আমার মধ্যেও কিছু ক্ষমতা রয়েছে, যার কারণে তার সামনে, তার ওই আতঙ্ক উদ্রেককারী দৃষ্টির সামনে তখনও আমি অনড় অবস্থায় দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম। তাই আমাকে বিচলিত করার উদ্দেশ্য থেকে সরে এসে যা বললেন তা অতটা দূর থেকেও আমি স্পষ্ট শুনতে পেলাম। ব্রহ্মা হত্যার শাস্তি কি হয় জানিস? নরক প্রস্থান। নরকের ষষ্ঠ স্তরে নিক্ষেপ করা হয় সেই দুরাচারীর কুলসিত আত্মাকে, যেখান থেকে আর কোনো দিনও সেই আত্মার মুক্তি লাভ করা সম্ভব হয় না।
এক অপরাধী অকৃতজ্ঞ বর্বর তার কৃতকর্মের শাস্তি পাবে, তার পুরো পরিবার পাবে, কেউ আটকাতে পারবে না। তা সত্ত্বেও তুই বারবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস। এর পরিণতি যে কি হতে পারে তা তুই কল্পনাও করতে পারছিস না। বৃদ্ধার কণ্ঠস্বরে পৈশাচিকতার আভাস স্পষ্ট, তবে তার মধ্যে মিশে থাকা উগ্র দম্ভের আস্ফালন এবার আমার পৌরুষকে উস্কে দিল বহুগুণে। প্রত্যুত্তরে বললাম, কোনো ব্যক্তির কৃতকর্মের বিচার একমাত্র করতে পারেন বিধাতা পুরুষ, তার ইচ্ছেতেই জগৎ চলে। আজ যখন তোমাদের মতো অপশক্তিদের সামনে আমি বারবার ঢাল হয়ে দাঁড়াচ্ছি, তার মানে বুঝতে হবে এখানেও তিনিই আছেন। তবে আমি বিশ্বাস করি, কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি সে পাবেই, কিন্তু এখানে আসল অপরাধী কে আর কি বা তার অপরাধ তা আমার জানা নেই। সেজন্যই আমি যাচ্ছিলাম বিপদের উৎসস্থলে। যাক, ভালোই হলো, তোমাদের সাথে দেখা হয়ে সুবিধেই হলো। তোমরাই বলো, কিসের কারণে পিনাকির প্রাণমুখী হলে? কিসের এত ক্ষোভ তোমাদের ওকে নিয়ে? হ্যাঁ, ক্ষোভ? মূর্খ মানব, ক্ষোভ তো অনেক ছোট কথা। ও জমিদার যা করেছে তা যদি তুই শুনিস তাহলে আমি নিশ্চিত যে নিজেই আমাদের পথ থেকে সরে যাবি। জানতে চাইছিস তো কিসের জন্য আমরা তার প্রাণের পিপাসায় ছটফট করছি? তাহলে শোন, ওই দাম্ভিক জমিদার রাঘবেন্দ্র সিংহের কারণে একই সাথে 31 জন ব্রহ্মবালিকাকে স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে হয়েছিল আজ থেকে ঠিক 40 বছর আগে। বটতলা গ্রামের সাথে বাঁকুড়ার শিলাচারি মাঠের সম্পর্ক ছিল বহু বছরের। বটতলা গ্রামের প্রতিষ্ঠাতা রবিকিশোর ন্যায়রত্নকে সাহায্য করেছিলেন শিলাচরি মাঠের মহারাজ শ্রী অঘোরস্বামী পণ্ডিত। যে সময় বটতলার মাটিতে একদানা শস্য পর্যন্ত ফলত না, পান করার পর্যাপ্ত জলটুকু মিলত না, সেই সময় দাঁড়িয়ে সব রকমভাবে সাহায্য করেছিল শিলাচারি মাঠের সদস্যরা। এর পেছনেও রয়েছে একটা নির্দিষ্ট কারণ। বটতলা গ্রামের উত্তর প্রান্তে প্রতিষ্ঠিত ভৈরবী মন্দিরে মা জগদম্বার সাথে পূজিত হন তার ভৈরব ত্রয়ম্বকেশ। এই ত্রয়ম্বকেশ হলেন শিলাচারী সম্প্রদায়ের এক এবং অদ্বিতীয় আরাধ্য। শিলাচরীদের জীবনযাপন ছিল যাযাবরের জীবন। কোনো স্থানেই তারা 12 বছরের বেশি থাকতে পারত না। নানা স্থানে ঘুরে ঘুরে তাদের সাধনা করতে হয়। বটতলায় ত্রয়ম্বকেশ মহাদেবের জ্যোতির্খণ্ড লাভ করায় তারা নিজ দায়িত্বে সেখানে মন্দির স্থাপন করে পূজা পাঠ শুরু করে। কিন্তু 12 বছর অতিক্রান্ত হওয়ার পর যখন তাদের এই স্থান ছেড়ে চলে যাওয়ার সময় আসে, তখন তারা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ে। প্রতিনিয়ত তাদের একটা চিন্তায় কুড়ে কুড়ে খেত যে তাদের অবর্তমানে পরম আরাধ্যের সেবা কে দেবে, কে তার যত্ন নেবে। এই সময় দূর দেশ থেকে রবিকিশোর সপরিবারে এই স্থানে আসেন এবং ইচ্ছা প্রকাশ করেন শিলাচরীদের সাথে থাকার। শিলাচারীরা সম্প্রদায়ের বাইরে কাউকে গ্রহণ না করলেও তারা রবিকিশোরকে প্রস্তাব দেয় শুধুমাত্র ত্রয়ম্বকেশের যত্ন নেওয়ার। পরিবর্তে তারা এই গ্রামকে আরো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বাসযোগ্য করে দেবেন। এই প্রস্তাবে রবিকিশোর রাজি হন। সেই দিন থেকে উভয়ের সান্নিধ্যে বটতলা গ্রাম নতুনভাবে সেজে উঠতে থাকে। এভাবে কিছু বছর সুখে স্বাচ্ছন্দ্যে কাটে। বটতলা গ্রাম পরিণত জনবসতির রূপ নেয়। রবিকিশোরের 3 ছেলে, চন্দ্রকিশোর, বজ্রকিশোর এবং পুষ্পকিশোর। তারা ততদিনে বিবাহযোগ্য হয়ে উঠেছে। তাদের জন্য পাত্রীর খোঁজ চলছে এমন সময় একদিন শিলাচরীদের তৎকালীন প্রধান আসেন রবিকিশোরের কাছে। এসে জানান, রবিবাবু, বড়ই বিড়ম্বনা সৃষ্টি হয়েছে আমাদের জীবনে। দয়া করে আমাদের একটু সাহায্য করুন। যে সম্প্রদায়ের জন্য এক সাধারণ তত্ত্ববায় আজ জমিদারের আসনে স্থান পেয়েছে, সেই সম্প্রদায়ের প্রধান
এভাবে সাহায্য প্রার্থনা করছে দেখে রবি কিশোরের বড্ড খারাপ লাগলো। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আপনি ওভাবে বলবেন না মহাশয়, বলুন আপনার কি সমস্যা। আমি যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। আগে আসলে মানে আহা, ইতস্তত করার প্রয়োজন নেই, আপনি নিঃসংকোচে বলুন কি ব্যাপার। আসলে এই 1 বছরের মধ্যে শিলাচরী সম্প্রদায় পুরুষ শূন্য হয়ে পড়েছে কোনো এক অজানা রোগের কারণে। বেছে বেছে মৃত্যুর মুখে ঢলে পড়ছে কেবল পুরুষেরাই। আমাদের সম্প্রদায়ের জনসংখ্যা যা কিনা আগে ছিল পুরুষ নারী মিলিয়ে 200, তা বর্তমানে হয়েছে অর্ধেক। বলতে গেলে আমি একাই জীবিত রয়েছি, অবশিষ্ট আরেকজন সেই অজানা রোগের সাথে লড়াই করছে। তবে জয়ী হবার সম্ভাবনা নেই বললেই চলে। তাই আমি আমাদের সম্প্রদায়কে বাঁচানোর জন্য সম্প্রদায় বিরুদ্ধ একটি সিদ্ধান্ত নিয়েছি। এখন সেই সিদ্ধান্তে শিলমোহর দিতে পারেন কেবলমাত্র আপনি। আমি? কিন্তু কিভাবে? আরে কি সেই সিদ্ধান্ত? সিদ্ধান্তটি হলো শিলাচরীদের সাথে আপনার বংশের সম্পর্ক স্থাপন। এতদিন আমরা স্বজাতির মধ্যেই আমাদের রক্তকে ধরে রাখতাম, তবে বর্তমানে শিলাচরীদের সংখ্যা এতটাই কমে গেছে যে আমরা ছাড়া এদেশে আর কোথাও আমাদের সম্প্রদায়ের মানুষজন আছে কিনা তা আমরা সত্যিই জানি না। তাই এই বিপদের দিনে সবার আগে আপনার কথাই মনে পড়ল। এখন আমি আপনার কাছে এই অনুরোধটুকু করতে পারি, বাকিটা আপনি যা ভাববেন। রবি কিশোর মন দিয়ে সব কথা শুনলেন, তারপর কিছুক্ষণ সময় নিলেন ভেবে দেখার। এই সময় তিনি অন্দরে গিয়েছিলেন পরিবারবর্গের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে। তার স্ত্রীর এক্ষেত্রে কিঞ্চিত আপত্তি ছিল, কিন্তু সে আপত্তি ধোপে টিকল না, কারণ তার সবচেয়ে ছোট ছেলে পুষ্পকিশোর বলেছিলেন, শিলাচরীদের ঋণ রয়েছে আমাদের ওপর, তাদের সাহায্য ছাড়া আজ আমরা জীবনের এই পর্যায়ে কোনোদিনই আসতে পারতাম না। তাই আমাদের উচিত এই সময় তাদের পাশে থাকা। হয়তো ভগবান ত্রয়ম্বকেশের এই ইচ্ছে। আশা করি দাদারাও আমার সাথে সহমত পোষণ করবেন। বাকি 2 ভাইও পুষ্পকিশোরের সুরে সুর মেলালো। এই দেখে গর্বে রবি কিশোরের বুক ফুলে উঠল। তিনি ফিরে এসে সম্প্রদায় প্রধানকে জানালেন, বিবাহের তোড়জোড় শুরু করুন মহাশয়, আমাদের দিক থেকে পূর্ণ সম্মতি রইল। রবি কিশোরের স্বরে উৎফুল্লতার আভাস পেয়ে সম্প্রদায় প্রধানের বুক থেকে চিন্তার জগদ্দল নিমেষেই সরে গেল। তিনি স্বস্তির শ্বাস ছাড়লেন। হ্যাঁ, তবে একটা অনুরোধ কিন্তু আমারও রয়েছে আপনার কাছে। আপনাদের সম্প্রদায় থেকে আমার 3 পুত্রের জন্য পাত্রী চয়ন করব আমি নিজে। অবশ্যই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে আরও একটা অনুরোধ রাখতে হবে আপনাকে। বলুন বলুন। আপনার বংশজাতদের সাথে শিলাচরী রমণীর মিলনের ফলে উদ্ভূত প্রথম সন্তানকে শিলাচরী সম্প্রদায়কে সঁপে দিতে হবে, যার দ্বারা সম্প্রদায়ের অস্তিত্ব স্বাভাবিকভাবেই রক্ষা করা যাবে। বেশ, আমি কথা দিচ্ছি তাই হবে, এবং ভগবান ত্রয়ম্বকেশের নামে শপথ করে বলছি এই বিবাহের ধারা অব্যাহত থাকবে। বংশানুক্রমে আমার উত্তরসূরিরা শিলাচরী সম্প্রদায়ের কন্যাদেরই গ্রহণ করবে, এই আমি কথা দিলাম। এইভাবে শিলাচরী সম্প্রদায় এবং জমিদার রবি কিশোরের বংশের মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছিল বহুযুগ আগেই। বিধাতার আশীর্বাদে সেই সম্পর্কের ভিত সময়ের সাথে সাথে আরো মজবুত হতে থাকে। রবি কিশোর তার 3 ছেলের বিবাহ দিয়েছিলেন দুর্গাষ্টমীর দিন সন্ধি পুজোর সময় মা চামুণ্ডাকে সাক্ষী রেখে। সেই মতোই প্রতি বছর সন্ধি পুজোর পুণ্য লগ্নে গ্রামের চণ্ডী মণ্ডপে বিবাহ রীতি সম্পন্ন করা হয়। প্রথমে যা ছিল কেবল জমিদার বংশের মধ্যেই সীমাবদ্ধ, পরে তা গ্রামবাসীদের মধ্যেও চলে আসে। গ্রামের সুযোগ্য পাত্রেরা জমিদারদের নির্দেশে শিলাচরীদের সাথে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হতে থাকে, এবং এই সিদ্ধান্তে কখনোই কোনো ক্ষতি হয়নি। সব যখন ঠিকঠাক ছিল, তাহলে দাঁড়াও, এখনো শেষ হয়নি। যদি সব কিছু ঠিক থাকতই, তাহলে আমাদের নিশ্চয়ই তুমি এই অবস্থায় দেখতে না।
দেশে ফিরিঙ্গিদের বাড়াবাড়ি মাত্রা ছাড়িয়েছিল মহাবিদ্রোহের সময়। সে সময় বটতলার তৎকালীন জমিদার হরনারায়ণ বিদেশি রাজশক্তিদের বিরুদ্ধে আওয়াজ তোলায় তাকে খুন হতে হয় এবং তার বংশের উচ্ছেদ ঘটিয়ে এই রাঘবেন্দ্রকে বহিঃশক্তি সিংহাসনে বসায়। এসবের কিছুই আমরা জানতাম না। সে বছর দুর্গাপুজোর আগে আগে আমি আমার মেয়েদের নিয়ে গেলাম জমিদার বাড়িতে। নতুন জমিদারকে দেখে বেশ বিস্মিত হয়েছিলাম। পরে গ্রামবাসীদের কাছ থেকে খবর পাই। সত্যিটা জেনে আমরা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। জমিদারের লেঠেলরা আমাদের পথ আটকায়। এই প্রথম আমাদের সাথে এমন আচরণ হতে দেখে রাগে আমার মাথার ভেতর আগুন জ্বলে উঠল। আমি হুঙ্কার ছেড়ে এর কারণ জিজ্ঞাসা করতে জমিদার রাঘবেন্দ্র তার নিজ দৃষ্টিতে আমার মেয়েদের জরিপ করতে করতে নির্লজ্জের মতো বলল, এই সবকটাকে ভেতরে নিয়ে যা, আজ এদের উদ্বোধন হবে। বহুদিন ভরা যৌবনে টইটুম্বুর মেয়েদের নাচ দেখিনি। নিয়ে যা নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। বলেই সে কাল জ্বালানো হাসি হাসতে লাগলো। আদেশ পাওয়ার সাথে সাথেই তার পেয়াদারাও শালীনতার সীমা অতিক্রম করে নিজেদের অসুচি স্পর্শে মেয়েদের পবিত্রতা হরণ করল। আমার মেয়েরা কেঁদে কেটে মান ভিক্ষা চাইল, কিন্তু ওই লম্পট কোনো কিচ্ছুকে গ্রাহ্য করল না। আমি প্রতিবাদ করতে উদ্যত হলে আমাকে ভরা সভায় হত্যা করা হলো। শরীরের সবটুকু কাপড় কেড়ে নেওয়া হয়েছিল আমার। নগ্নতার মৃত্যু আমার প্রাপ্তি হতে পারে না। আজীবন আমি আধ্যাত্ম চিন্তায় নিজেকে লীন রেখে পরমেশ্বরের চিন্তায় ডুবে থেকেছি। কিন্তু সেদিন যখন সেই সর্বশক্তিমান ঈশ্বরও আমার লজ্জা রক্ষা করতে অসমর্থ হলেন, তখন আমি সেই সকল অবলা নারীর ব্রহ্মমাতা, জগৎচারিণী ন্যায়রত্ন, নিজের অন্তরের সমস্ত শক্তিকে একত্রিত করে গোটা গ্রামকে অভিশাপ দিলাম। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা। সেই দেবী পক্ষে প্রারম্ভিক মুহূর্তকে সাক্ষী রেখে আমি অভিশাপ দিচ্ছি, এরপর থেকে প্রতিটা দেবী পক্ষ এই গ্রামের জন্য হয়ে উঠবে বিনাশকাল। দেবী দুর্গার আবাহন বার্তা বয়ে আনবে চরম পরিণতির। তিলে তিলে শেষ হবে এই গ্রাম, এই পাপিষ্ঠের বংশ। যতদিন না সমূলে নির্মূল হচ্ছে জমিদারের রক্তজাত অন্তিম সদস্য, ততদিন অবধি আমি রয়ে যাব এবং আমার সাথে রয়ে যাবে আমার সকল সন্তান। বিনাশ দেখবি রাঘবেন্দ্র। ব্রহ্ম হত্যার শাস্তি যে কতটা ভয়াবহ হতে পারে নিজের চোখে দেখার জন্য প্রস্তুত হ, প্রস্তুত হ। আমরা শিলাচরী সম্প্রদায়ের সদস্যরা আজীবন ব্রহ্মবিদ্যা আরোহণ এবং ব্রহ্মশক্তির উপাসনায় কাটিয়েছি। জীবনে ক্ষতি নয়, বরং জীব সংরক্ষণই ছিল আমাদের ব্রত। কিন্তু আমরা ভুলে গেছিলাম এটা কলিকাল। কলি রাক্ষসের প্রভাবে আজ যেই দেব সেই অসুর। সত্যের পথে, মানবতার পথে যাদের পথ চলা, এই যুগ তাদের সাথে সব সময় অবিচার করে এসেছে। তাই আজ আমাদের এই দশা, এই অবস্থা আমাদের আজ। বৃদ্ধার বলা শেষ কথাগুলোর মধ্যে প্রচণ্ড যন্ত্রণার বিস্ফোরণ ঘটল। বুক ফাটা কান্নার সাথে ক্ষোভ মিশে গেলে যেমনটা শোনায়, ঠিক তেমনটা শোনালো। এবার আমার কাছেও সমস্ত বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। সত্যি প্রতিটা অভিশাপের নেপথ্যের কারণগুলোই তো একটা অভিশাপ। তফাৎ শুধু এখানে এই অভিশাপের নিয়ন্ত্রণ থাকে মানুষের হাতে এবং তার পরের অভিশাপ কর্মের ফল হিসেবেই নেমে আসে সেই মানুষেরই ওপর। সত্যি দুরাচারী রাঘবেন্দ্রের শাস্তি পাওয়াই উচিত, কিন্তু তার সন্তান কিংবা এই নিরীহ গ্রামবাসীরা কেন তার পাপের শাস্তি ভোগ করবে? তারা তো এই অপরাধের সাথে যুক্ত নয়। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম, তার আগে বৃদ্ধা আমাকে থামিয়ে দিলেন। সর্পিল স্বরে বললেন,
ব্রহ্মসাপ কোনোদিনও মিথ্যে হয় না, তুমিও পারবে না। আমি এই শেষবারের জন্য তোমায় সাবধান করে গেলাম, আর বলবো না। এরপরও যদি আমাদের মাঝে তুমি আসো, তাহলে ভুলে যাব তোমার পরিচয়। দেবী জগাদ্দার কৃপাধন্য হওয়া সত্ত্বেও আমাদের রোষানলে তোমায় ভস্মীভূত হতে হবে। জগৎচারিণী দেবীর সাথে সেই ছিল আমার অন্তিম সাক্ষাৎ। এরপর আর সময় পাইনি, কারণ পরের দিনই ছিল মহাষ্টমী। ব্রহ্মবালা বলেছিলেন মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণেই পিনাকির প্রাণ সংশয়ের চরম সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ ব্রহ্মসাপ নেমে আসবে ঠিক সেই সময়। আমি আমার কর্মপদ্ধতি স্থির করে ফেলেছিলাম, সাথে রহস্যের উৎসও আমার কাছে স্পষ্ট। তাই সেই দিন অর্থাৎ সপ্তমীর ভোরে দেবী মূর্তিকে প্রণাম করে গঙ্গা স্নান সেরে পবিত্র হয়ে নেমে পড়লাম ত্রিমুণ্ড চক্র সাধনায়। এর আগেই তোমাদের এই চক্রের বিষয়ে বলেছি, তবে উপকরণ বা সময় সম্পর্কে কিছু জানাইনি। এখন বলছি, এই চক্র আমাকে স্থাপন করতে হতো এমন এক জমিতে যা বহু বছর ধরে কোনো ফসল ফলায়নি। বাঁজা জমিতে নিম্নস্তরের তন্ত্র সাধনা অত্যন্ত ফলপ্রসূ হয়। আমি যে উপাচারে বসবো তার মূলে রয়েছে কর্ণপিশাচিনী। গোধূলি লগ্নে তাকে আবাহন জানাতে হতো এই সংক্ষিপ্ত পন্থা অনুসারে। সেই মতো গ্রামের উত্তর প্রান্তে থাকা রমা মজুমদারের একমাত্র বাজা জমিতে গিয়ে উপস্থিত হলাম দুপুর। গোটা দিনটা কেটেছিল তন্ত্রক্রিয়ার সামগ্রী জোগাড় করতে। এ এক ঝক্কির কাজ। প্রথমেই লাগবে 3টে ভিন্ন পশুর মাথা। সেই পশু 3টে হলো ছাগল, গাধা এবং শেয়াল। এক বেলার মধ্যে ছাগল, গাধা যাও জোগাড় করলাম চড়া দামের বিনিময়ে। মুশকিল হলো শেয়াল নিয়ে, তার জন্য আবার আলাদা করে টোপ ফেলতে হলো। সে সময় ঝোপে ঝাড়ে আকসার শেয়াল চলাচল করত, তাই একটা মাংসের টুকরোতে ভালো করে বিষ মিশিয়ে সেটা একটা ঝোপের মধ্যে ফেলে দিলাম। তারপর বেরিয়ে গেলাম শ্মশানের ছাই, কোনো সদ্যজাত বাচ্চার আঁতুর ঘরের কাপড় ছেঁড়া, শুকনো আতপ চাল, কাঁচা কলা, দুধ এবং শকুনের হাড় জোগাড় করতে। ফিরে এসে দেখি সেই ঝোপের মধ্যে একটা বাচ্চা শেয়াল মরে পড়ে আছে। তার মুখ থেকে বেরিয়েছিল আধ খাওয়া মাংসের টুকরোটা। বড় মায়া হলো শেয়াল ছানাটার জন্য। এমনভাবে তাকে মেরে ফেলতে কিছুক্ষণের জন্য মনটা ভারাক্রান্ত হয়ে রইল ঠিকই। তারপর নিজেকে বুঝিয়ে কাজে বসলাম। সবার প্রথমে নখের আঁচড়ে বুকের বাঁদিকে একটা ছোট গর্ত করতে হলো। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতেই সেই রক্ত শকুনের হাড়ের ডগায় লাগিয়ে শুকনো জমির ওপর একটি ত্রিভুজ আঁকলাম। তারপর ত্রিভুজের 3 কোণায় কিছুটা করে শুকনো আতপ চাল দিয়ে তার উপর 3খানা পশুর মাথা বসালাম। সাথে সাথে রক্তের গন্ধ পেয়ে এক ঝাঁক মাছি উড়ে এসে ভন ভন করতে শুরু করলো। এরপর 3খানা মাথার উপর দুধ ঢালতে ঢালতে বিড়বিড় করে নিগম সার আউড়ে চললাম। আওড়াতে আওড়াতে ঘটির দুধটুকু সম্পূর্ণ শেষ হলে পরে 3 টুকরো কর্পূর 3টে মাথার ওপর রেখে এক পায়ে দাঁড়ালাম। চোখ বন্ধ করে সামনের দিকে দুহাত প্রসারিত করে স্মরণ করে চললাম কর্ণপিশাচিনীকে। একটানা কতক্ষণ জপ করে চলেছি জানি না। একটা সময় পর মনে হলো শরীরে কার যেন স্পর্শ অনুভব করতে পারছি। সেই স্পর্শে গায়ে অদ্ভুত শিহরণ খেলে গেল। কেউ একজন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে এবং প্রচণ্ড শক্তিতে চাপ প্রয়োগ করে আমার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছে। মরা মাছের উগ্র কটু গন্ধই জানান দিয়ে গেল সে এসেছে। অসময়ে ডেকে আনার কারণে সে অত্যন্ত ক্ষুব্ধ, চাইছে আমাকে হত্যা করতে। কেবল দেবী শক্তির বন্ধনে আবদ্ধ ছিলাম বলে কিছু করতে পারছিল না। এবার আমি শান্ত স্বরে বললাম, হে মহা তেজময়ী কর্ণপিশাচিনী, আমাকে সঞ্জীবনী মন্ত্র দান করো। সঙ্গে সঙ্গে নারকীয় কণ্ঠে সে বলে উঠল, কার জন্য চাস সেই মন্ত্র? পিনাকির জন্য। কাল তার জীবনে নেমে আসবে মহা বিপর্যয়। সেই বিপদের হাত থেকে ওকে যে করেই হোক রক্ষা করতে হবে। দাও হে শক্তি স্বরূপিণী, সেই মন্ত্র আমায় দাও। আমার কথা শেষ হয়নি কি হয়েছে এমন সময় কর্ণপিশাচিনী কর্ণ বিদীর্ণ করা অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর বলল, সেই মন্ত্র আত্মহননকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয় সাধক। অর্থাৎ? প্রচন্ড বিস্মিত হয়ে বললাম, অর্থাৎ
যাকে তুই বাঁচাতে চাইছিস সে গতকাল রাতেই আত্মহত্যা করেছে। কর্ণপিশাচিনী ত্রিকালদর্শী, তার কথা কখনোই মিথ্যে হতে পারে না, কিন্তু তার কথার চেয়েও বিশ্বাস করতে পারছিলাম না। পিনাকি সত্যিই কি নিজের হাতে নিজেকে শেষ করে দিয়েছে? কিন্তু কেন? মনঃসংযোগ বিঘ্নিত হলো, সাথে সাথে মন্ত্রশক্তির বাঁধন কেটে গেল। কর্ণপিশাচিনীর সামনে আর কোনো বাধা রইল না। অতৃপ্তির তাড়নায় ঝাঁপিয়ে পড়ল আমার উপর। একবার শুধু অনুভব করতে পেরেছিলাম তার মরণ কামড়ের তীব্র যন্ত্রণা, তারপর আর কিছু মনে নেই। তারপর কি হলো? কর্ণপিশাচিনীর হাত থেকে আজ অব্দি কেউ বেঁচে ফিরতে পেরেছে বলে অন্তত আমার জানা নেই। আমি সে যাত্রায় কিভাবে বেঁচে গিয়েছিলাম সত্যিই জানি না। সেই রহস্য আজও আমার কাছে অধরাই রয়ে গেছে। তবে পিনাকি এবং তার বাবার করুণ পরিণতির কথা জানতে পেরেছিলাম বেশ কিছুদিন পর। কর্ণপিশাচিনীর আক্রমণের পর বেশ কয়েক সপ্তাহ জমে মানুষে টানাটানি চলেছিল। তারপর সুস্থ হয়ে উঠতে একদিন নায়েব মশাই এলেন বাড়িতে। তিনি জানালেন সংবাদটা। অত্যন্ত দুঃখিত মনে বলেছিলেন, ষষ্ঠীর দিন বাড়ি ফিরে পিনাকি তার বাবার সাথে প্রচণ্ড ঝগড়া শুরু করেছিল। তারপর তার পাপাচারের স্মৃতি উস্কে দিয়ে পিনাকি বারবার তাকে দুষতে থাকে। সম্ভবত এরপরে মাথা ঠিক রাখতে না পেরে ছেলেই বাবাকে শেষ করে দেয়। পরে যখন কাজের লোকেরা রাঘবেন্দ্রের ঘরে ঢোকে, তারা দেখে মেঝেতে পড়ে রয়েছে দুটো মৃতদেহ, রাঘবেন্দ্র এবং পিনাকির। রাঘবেন্দ্রের মাথাটা শক্ত কিছুর আঘাতে থেঁতলে গিয়েছিল, অন্যদিকে পিনাকির গলায় গভীর ক্ষতচিহ্ন। পাশে পড়েছিল একটা ধারালো ফল কাটার ছুরি। এই সংবাদ যখন নায়েব মশাইয়ের কাছে পৌঁছয়ে তিনি রীতিমতো হতবুদ্ধির মতো ছুটে যান সেখানে। এমন রক্তারক্তি কাণ্ড দেখে তিনিও অসুস্থ হয়ে পড়েন। এরপর দেহ সৎকার করিয়ে তিনি যখন বাড়ি ফিরছেন, তখন পিনাকির ঘর থেকে একটি চিঠি পান। চিঠিটা তিনি নিজে খুলে দেখেননি, এনেছিলেন আমার জন্য। আমি তার কাছ থেকে সেটা নিয়ে খুলে দেখলাম পিনাকি লিখেছে, প্রিয় মামা, আমি জানি আমার সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটছে। মনোহরপুরে আসবার পর থেকেই প্রতি রাতে স্বপ্নের মধ্যে দেখতে পাই একই দৃশ্য। আমার বাবাকে একজন মহিলা ভরা সভায় দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছেন, তারপর বিবস্ত্র অবস্থায় লুটিয়ে পড়লেন। এই একই স্বপ্ন বারবার আসবার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। ষষ্ঠীর দিন যখন গ্রামে ফিরে গ্রামবাসীদের কাছ থেকে অতীতের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম, তখন এক প্রবীণ বৃদ্ধের কাছ থেকে জানতে পারলাম বহু বছর আগের হওয়া এক নৃশংসতার কথা, যার কারণে আজও আমাদের গোটা গ্রাম অভিশাপের জালে জড়িয়ে পড়েছে। এবং এও জানলাম যে এই ব্রহ্মশাপ সমাপ্ত হবে জমিদার বংশের উচ্ছেদে। তাই আমি স্থির করেছি, ব্রহ্মশাপ নেমে আসবার আগেই আমি নিজেই এই বংশের পতন ঘটাবো। আমি চাই না আর কোনো নিরীহ গ্রামবাসী শাস্তি পাক। প্রতি বছর দেবীপক্ষে একজন করে জোয়ান পুরুষের মৃত্যু ঘটে। সে মৃত্যু অত্যন্ত ভয়ানক। এর ফলে প্রত্যেকটা পরিবার আতঙ্কে দিন কাটায়। এই বুঝি এবার তাদের পরিবারের পালা। তাই আজ নিজের হাতে নিজের বংশের সমাপ্তি ঘটিয়ে এই অভিশাপ থেকে মনোহরপুরকে মুক্তি দিলাম। ইতি পিনাকি। বাপরে বাপ, কি শোনালে গো জ্যাঠা? এ তো পুরো জটিল উপাখ্যান। তা নয় তো কি, এ তো কিছুই নয়। এর থেকেও জটিল জটিল ঘটনার সম্মুখীন আমায় হতে হয়েছে। কিন্তু তুমি যে বললে পিনাকির কাছ থেকে তুমি তার ও তার বাবার বিবাদের কথা জানতে পেরেছ, কিন্তু তোমার সাথে তো ওর একবারের জন্য কথা হয়নি সামনাসামনি, তাহলে? আরে গল্পের শুরুতেই বলেছিলাম না, শুরুর দিকে কথাগুলো পিনাকির কাছ থেকেই জানতে পেরেছিলাম। আসলে জেনেছিলাম তার চিঠি থেকে। চিঠিতে আরো কিছু লেখা ছিল যা প্রথমেই বলে দিয়েছি, শেষে শুধু মূল অংশটা বললাম। ও এই ব্যাপার। আগে এই তবে যাই বলো না কেন, আজকের গল্পটা না ঠিক আর 5টা দিনের গল্পের মতো হলো না। মানে গল্পের মধ্যে আবার কতগুলো গল্প। আসলে পৈশাচিক সত্তাদের প্রবৃত্তির ধরন মোটের উপর একই। তাদের আগমন হয় না, ঘটানো হয় জীবনের ক্ষতি করতে। রক্তারক্তি, বিভৎসতা ছড়ানোই তাদের কাজ। তবে আসল ভয়াবহতা তো লুকিয়ে থাকে তাদের আসার কারণগুলোর মধ্যে। ভালো করে খতিয়ে দেখলে তোরা বুঝতে পারবি সমস্ত কিছুর জন্য আখেরে মানুষই দায়ী। কলিকালে মানুষ যখন নিজেই পিশাচ, তখন আলাদা করে অপশক্তির দরকার পড়ে না। খারাপ লাগে শুধু তাদের কথা ভেবে যারা বিনা দোষে শাস্তি পায়। অনেক রাত হলো, যা এবার বাড়ি যা। আবার একদিন আসিস, সেদিন তোদের একটা
শিহরণ জাগানো ভূতের গল্প শোনাবো। যা। এতক্ষণ আপনি শুনছিলেন অভিশপ্ত দুর্গা দালান, রচনা শুভম রায়চৌধুরী, গল্প পাঠে ছিল আর্য, অন্যান্য চরিত্রে ছিলাম আমি সায়ন্তন, আমার সাথে ছিল রৌনক, পার্থ, সৌমদীপ, ইন্দ্রনীল, সৃষ্টি, তৃষা, শুভম, সৌমিক এবং নীল। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? গল্পটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।